রজনী আজ যেন কৃষ্ণবর্ণ মখমলের বিস্তীর্ণ চাদর মেলে আকাশময় আধিপত্য বিস্তার করেছে। দূরবর্তী নক্ষত্ররাজি ক্ষুদ্র হীরকখণ্ডের ন্যায় জ্বলজ্বল করছে সেই অন্ধকারের বুকে। রদ্রিক তার বন্ধুর বোনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তূর্ণা এবং রোদেলাকে নিয়ে। উৎসব মুখর আলোকসজ্জার মধ্যেও তূর্ণাকে দেখেই যেন দৃষ্টি থমকে যেতে বাধ্য। গোলাপি বর্ণের মসৃণ শাড়িটা তার দেহাবয়ব জড়িয়ে এমনভাবে নেমে এসেছে যেন কোনো স্বর্গীয় শিল্পী নিজ হাতে সন্ধ্যাতারার আভা বুনে তাকে অলঙ্কৃত করেছে। শাড়ির রূপালী জরির কারুকাজ আলো পড়লেই ক্ষুদ্র নক্ষত্রের মতো ঝিলমিল করে উঠছে। কপালে ক্ষুদ্র গোলাপি টিপ, চোখের পাতায় হালকা আভা, আর ঠোঁটে অনুচ্চারিত এক শিশুসুলভ হাসি, সব মিলিয়ে তাকে অপার্থিব লাগছে। তার মুখশ্রীতে এমন এক মায়াময় কোমলতা বিদ্যমান যা ভাষায় বর্ণনা করা দুরূহ। যেন ভোরের প্রথম শিশির বিন্দু অথবা দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টির স্নিগ্ধতা। রোদেলা চুপটি করে বাবার কোলে থেকে চারিদিকে উচ্ছ্বাস ভরা নয়নে চেয়ে আছে। রোদেলাও একই রঙের ফ্রক স্টাইলের পোশাকে সজ্জিত, ছোট্ট চুলে গোলাপি ফিতায় বাঁধা। তাকে দেখে মনে হচ্ছে গোলাপি তুলার তৈরি কোনো ক্ষুদ্র পরী ভুল করে মানবলোকে চলে এসেছে। বিয়ের মঞ্চের দিকে যেতে যেতে রোদেলা হঠাৎ রৌদ্রিকের কোল থেকে নেমে পড়ল। এক হাত রৌদ্রিকের এবং আরেক হাত তূর্ণার শক্ত করে ধরে ফেলল। তুমি আমার দুই পাতে থাকো, আমি মাঝখানে থাকবো। অনেক গরম রোদ, ওদিকে যেতে হাঁটা। না, আমি তো তাঁত কুমারী, তাই মাঝখানে থাকবো। তূর্ণার সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ও রাজকুমারী। রৌদ্রিক দুজনের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল, অথচ তার ঠোঁটের কোণে অনিচ্ছা সত্ত্বেও ক্ষীণ হাসি ফুটে উঠল। তাই আর না করল না। রোদেলা পা নাচিয়ে নাচিয়ে বাবা মায়ের মাঝখানে হাঁটছে হাসি মুখে। রৌদ্রিক তাদের নিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। এই প্রথম তূর্ণাকে নিয়ে বাহিরে এত জনবহুল পরিবেশে এসেছে। এটা তূর্ণার জন্য ভালো। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। তূর্ণার নজর হুট করে দূরে একটা বাচ্চা মেয়ের দিকে গেল, যে কিনা রোদেলার দিকে তাকিয়ে মুখের অঙ্গভঙ্গি দ্বারা রোদেলাকে খেপানোর চেষ্টা করছে। রোদেলার মেয়েটাকে দেখেও না দেখার ভান করছে, তবুও বারবার মেয়েটা রোদেলাকে ভেঙিয়ে যাচ্ছে। হঠাৎ তূর্ণা বসা থেকে উঠে পড়ে রৌদ্রিকের দিকে তাকিয়ে বলে, আপনি একটু বসেন, আমি আসছি। কথা শেষ হওয়া মাত্রই রৌদ্রিকের উত্তরে অপেক্ষা না করে রোদেলার হাত নিজের মুঠোবন্দি করে নিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। রোদেলা আর তূর্ণাকে এগিয়ে আসতে দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। তূর্ণা একদম মেয়েটার মুখ বরাবর যেয়ে দাঁড়ায়। তূর্ণা হাসি মুখে মেয়েটার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি? এমন করছো কেন বাবু? তূর্ণার কথায় মেয়েটা আর একবার রোদেলার দিকে তাকালো, আর একবার তূর্ণার দিকে। মেয়েটাকে কিছু বলতে না দেখে তূর্ণা আবারও বলে, এমনটা আর করবো না, মানুষ পয়সা বলবে। আমি করবো, তাতে তোমার কি? মেয়েটার কথা শুনে হাসলো, তারপর আস্তে করে মেয়েটার নাকে টিপ দিয়ে বলে, কার সাথে করবে করিও বাবু, কিন্তু আমার মেয়ের সঙ্গে এমন করলে খবর আছে, খবর করে ছাড়বে বলে দিচ্ছি। দেখছো আমার পুতুলকে, তুমি বিরক্ত করার পরও তোমাকে কিচ্ছু করেনি। তাই আমার মেয়ের সাথে এইসব করা থেকে দূরে থাকো বাবু। এমনটা না করলে আদর করতাম, কিন্তু এখন আর করবো না। বলেই রোদেলার হাত ধরে আবারও রদ্রিকের কাছে ফিরে আসে। রদ্রিক চুপচাপ দূর থেকে দুইজনের কাণ্ড দেখছিল। রোদেলা তো বিজয়ের হাসি দিয়ে এগিয়ে আসছে। মা মেয়ে কি করে এলেন? কিছু না, বাড়িতে কখন যাবো আমরা? জানা কিছু হয়েছে? ভালো লাগছে না। না, এমনি চলুন, থাকবো না আর আমি। রদ্রিক আর ঘাঁটল না। রোদেলাকে কোলে তুলে সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর মাঝে রোদেলা আর তূর্ণা ফিসফিসে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। বেশ অনেকটা পথ যেতে হবে। রদ্রিক এসির পাওয়ারটা কমিয়ে দিল। আস্তে ধীরে ড্রাইভ করছে যাতে সমস্যা না হয়। আস্তে করে রোদেলাকে মাঝখানে শুইয়ে দিয়ে আবারও বাহিরে চলে যায় রদ্রিক। আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে গেছে। গাড়ির কাছে আবারও ফিরে এসে তূর্ণাকে জাগাতে চাইল, তবে ইচ্ছে করলো না। তাই হাত বাড়িয়ে এলোমেলো হাতে 5 কলে তুলে নিল তূর্ণার সারা মুখশ্রীতে অবাধ্যভাবে ছড়িয়ে থাকা ছোট্ট কেশরাশিগুলো। সারা মুখশ্রী দখল করে নিয়েছে, গভীর নিদ্রায় মগ্ন এখন সবাই সবার পক্ষে।
তাই নিশ্চিন্তে এইভাবে নিয়ে তার প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে গেল। নিষ্পাপ ভয়ার্ত দৃষ্টিতে মেয়েটা তার দিকে তাকিয়েছিল। জীবনের বাকিটা পথ একসঙ্গে চলবে কিনা সেটাও জানা ছিল না, কথাও ছিল দুর্গম পথের সঙ্গী হবে। অথচ আজকে মেয়েটা তার জীবনের বড় একটা অংশ হয়ে উঠেছে। না চাইতেও নিজের তালাবদ্ধ হৃদয় কোণে জায়গা করে নিয়েছে মেয়েটা। রদ্রিক তূর্ণার নিদ্রা মগ্ন মুখশ্রী পানে চেয়ে শান্ত স্বরে বিড়বিড় করে, কথা ছিল শুধুই দুর্গম পথের সঙ্গী হব, ভালোবাসা থাকবে নাকি না সেই পথে সেটা নিশ্চয়তা ছিল না। অথচ দেখো, নিজের কথায় নিজে রক্ষা করতে পারলাম না। বলে কক্ষে নিয়ে গিয়ে রোদেলা আর তূর্ণাকে পাশাপাশি শুইয়ে দেয়। রদ্রিক একে একে তূর্ণার গা থেকে সাজসজ্জার জিনিস খুলে দিয়ে রোদেলার গায়ের ভারী জামা পাল্টে দিয়ে পাতলা জামা পরিয়ে দেয়। রোদেলা তূর্ণার গায়ের গন্ধ পেয়ে বিড়াল ছানার মতন ছিটিয়ে যায় তূর্ণার বক্ষপটে। রদ্রিক নিজেও ফ্রেশ হয়ে লাইট অফ করে দুটো মানুষকে নিজের কাছে টেনে নিয়ে নিজেও নিদ্রায় মগ্ন হয়ে যায়। আপনি কেন করছেন আমার সাথে এসব? কি সব করেছি? গম্ভীর স্বরে জিজ্ঞেস করে রূপা। রূপা রাগ বাড়ল। এত কিছু করে বলছে কি করেছি? কি করেছেন জানেন না? বউ যেহেতু মানেন না, তাহলে এই সম্পর্ক এমন ঝুলিয়ে রেখেছেন কেন? মাই উইশ। আপনার ইচ্ছে মানে? আমাকে কি কোনো পণ্য পেয়েছেন যে কিনে এনে ঘরের এক কোণে ফেলে রেখে দিবেন আর আমি থাকবো? আপনাকে তো আমি ঘরের এক কোণে থাকতে বলিনি, যেখানে ইচ্ছা সেখানে থাকুন। গম্ভীর স্বরে কথাটুকু বলে আবারও চুপ হয়ে যায় তুর্য। রূপার রাগ তরতর করে বেড়ে গেল তুর্যের এমন ঘাড়তেরামি কথা শুনে। আমি থাকবো না আপনার সঙ্গে। যে সম্পর্কে কোনো গতি নেই সেখানে থাকার কোনো মানে হয় না। আপনি থাকতে বাধ্য মিসেস তুর্য, বিকজ ইউ আর মাইন অ্যান্ড আমার নিলামে একবার কিছু লেখা হয়ে গেলে সেটার মুক্তি আমি চাওয়া ব্যতীত সম্ভব নয়। অতিক্রান্ত হয়েছে স্বর্ণালী একটি মাস। চারিদিকে নতুন বসন্তের সূচনায় নতুন করে সেজে উঠেছে প্রকৃতি। ঝরে যাওয়া ঢালে জায়গা করে নিয়েছে নতুন সবুজ পাতারা। প্রাণবন্ত চমৎকার সকালে বাড়ির সকল মেয়েরা রান্নায় ব্যস্ত। দুপুরের দিকে ইরার পরিবারেরা আসবে। বিয়ের পরেই ইরার বাবা মা সেভাবে কেউই কুটুম বাড়িতে বেড়াতে আসেনি, মেয়ের উপর অভিমান করে। তবে এতদিনের মান অভিমানের পর্ব সমাপ্তি টেনে তারা আসছেন। তূর্ণার বাবার বাড়ির সঙ্গে এই বাড়ির কেউই বিশেষ যোগাযোগ রাখেনি। না রাখার বেশ কারণ রয়েছে। তূর্ণা আর রদ্রিকের বিয়েটা এক আকস্মিকভাবে হয়েছে। তার উপর তূর্ণার সঙ্গে করা নিষ্ঠুর আচরণের কথা কম বেশি সবাই জানে। বিশেষ করে রদ্রিক সেই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দিয়েছে। তূর্ণারও সেই বাড়ির প্রতি বিশেষ কোনো টান নেই, না থাকারই কথা। একটা বাড়ি যেখান থেকে একটা মানুষ জন্মের পর থেকে আঘাতই পেয়ে এসেছে, সেই বাড়ির জন্য কিসের মায়া? মায়া থাকার জায়গা কি আদৌ রেখেছে সেই বাড়ির কেউ? দাদি নামক মানুষটাও নেই যার জন্য তূর্ণা সেই বাড়িতে যাবে। তার মন মস্তিষ্ক এখন তার সংসার আর এই গোটা পরিবার নিয়ে। এখানে আসার পর জীবন কতগুলো মানুষের সঙ্গ পেয়েছে সে এখানে আসার পর জীবনে কতগুলো মানুষের সঙ্গ পেয়েছে সে। মা নামক মানুষের ভালোবাসা কেমন হয় সেটাও পেয়েছে এই বাড়ি থেকে। তাই তার পিছুটান বলতে কিছু নেই। তূর্ণা তার সংসার জীবন নিয়ে স্বর্ণালী মুহূর্ত পার করেছে প্রতিনিয়তই। আগে যেখানে তার দিনের সূচনায় ছিল অশ্রু দিয়ে, সেখানে সে তার দিবা শুরু হয় নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। ইরার আর শ্রাবণের সংসার আর 5টা দম্পতির মতোই চলছে। তোমরা দুজন উপরে গিয়ে গোসল সেরে নাও, বাকিটা আমরা দেখে নিতে পারবো। রুমা শিকদার কাজ করতে করতে ইরা আর তূর্ণাকে উপরে যেতে বলে। সকাল থেকে দুজনেই রান্নার কাজটা সেরেছে। ইরার মন আজকে বেশ ফুরফুরে। এই প্রথমবার তার সব পরিবার আসছে, তাই তার আনন্দের পরিমাণটা বেশি। ইরা আর তূর্ণা কথা বাড়ালো না, উপরে চলে গেল। দুজনেই ঘেমে একাকার। ইরা তার কক্ষে প্রবেশ মাত্রই শ্রাবণকে খালি গায়ে উবুর হয়ে শুয়ে থাকতে দেখতে পায়। কালকেই খুলনা থেকে এসেছে 2 সপ্তাহ পর। ব্যবসার কাজ নিয়ে এমন ছোটায় লেগে থাকে শ্রাবণের। ইরা আর শ্রাবণের ঘুম ভাঙালো না। নিঃশব্দে জামা কাপড় নিয়ে গোসলের জন্য চলে গেল। তূর্ণার কক্ষে ঢোকা মাত্রই রোদেলা আর রদ্রিককে বই হাতে নিয়ে দেখতে পেল। রদ্রিক রোদেলাকে ছোট ছোট কবিতা থেকে শুরু করে সংখ্যাগুলো শেখায়। তূর্ণাকে দেখে রোদেলা লাফিয়ে পাপার কোল থেকে নেমে পড়ে। দৌড়ে তূর্ণার কাছে গিয়ে তাকে আঁকড়ে ধরে প্রাণবন্ত ভাবে বলে ওঠে, জানো না, আমি
অতীতকে আর একটা টাইম দেখেছি। দাঁড়াও, তোমায় বলি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। রোদেলা খুশি মনে তার আদুরে হালকা অস্পষ্ট স্বরে পুরো কবিতাটা তূর্ণাকে শোনায়। রোদেলার কবিতা শেষ হতেই তূর্ণা রোদেলাকে আদর করে দিল। বাহ, আমার পুতুল তো খুব ভালো কবিতা পারে। তোমার পাপা তো পসা, তাই আমাকে ইয়া বড় বড় পড়া ধরিয়ে দেয়। তুমি তো পড়াচুর। পড়াচুর মা। বলেই হেসে ফেলে রোদেলা। তূর্ণা রোদেলার দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, কি পচা মেয়ে, পাপার মতো হয়ে গেছো একদম। আমি তো পাপার মেয়ে, তাই পাপার মতো। হুট করে রৌদ্রিক তাদের দুজনের অতি নিকটবর্তী এসে দাঁড়ালো। তূর্ণা ভাবলো এই বুঝি আবারই বকা খাবে, কারণ তার পড়া হয়নি কালকের। তাই পিছাতে নিলেই তার আগেই রৌদ্রিককে হাতটা তূর্ণার ললাটে মুক্ত দানার মতো লেপ্টে থাকা শ্বেত বিন্দুগুলো হাতে থাকা টিস্যু দ্বারা অতি যত্ন সহকারে মুছে দেয়। তারপর অতি শান্ত স্বরে আদেশ দিয়ে বলে, ফ্রেশ হয়ে আসো। আর একা হাতে এত কাজ করার দরকার নেই, বাড়িতে অনেক হেল্পিং হ্যান্ড আছে। ও মা, এটা কেমন কথা? ইরাপুর পরিবার আসছে আর আমি ওদের একটু আদর যত্ন করবো না? তো করো আদর যত্ন, কিন্তু সেটা আমায়। অন্যদের আদর যত্ন করার জন্য আরো মানুষ আছে। রৌদ্রিকের স্বাভাবিক কণ্ঠে বলা এমন কথা শুনে তূর্ণা লজ্জা পেল বেশ। তবে রৌদ্রিকের মাঝে এই নিয়ে কোনো হেলদোল নেই, সে সবসময়ের মতোই স্বাভাবিক। ভুলে যাবেন না, আমি কিন্তু বাড়ির বড় বউ, তাই দায়িত্বও বেশি। সবার দায়িত্ব কে নিতে বলেছে তোমায়? তুমি আমার বউ নাকি সবার বউ? আপনার সঙ্গে আর পারবো না। যাও, ফ্রেশ হয়ে এসো। পরন্ত বিকেল, চারিদিকে ঢলে পড়া রক্তিম সূর্যের আলোয় মুখরিত হয়ে আছে। পক্ষীরাজরা নিজ গন্তব্যে আবারও ফিরে যাচ্ছে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে এখন নিয়ে সবাই সবার কক্ষে বিশ্রাম নিচ্ছে। বিকেলের দিকে ইরার পরিবার আবারও তাদের বাড়িতে ফিরে গিয়েছে। এতে ইরার মন একটু খারাপ হলেও এখন তূর্ণা, রিনি আর সে মিলে খোলা ছাদের দোলনায় বসে আছে। চারিদিকে বয়ে চলে নির্মল হাওয়া সারা অঙ্গে শীতলতায় ভরিয়ে দিচ্ছে। রিনির মুখ নন স্টপ চলতেই আছে। হুট করেই রিনি তূর্ণা আর ইরার মুখ পানে চেয়ে উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, ভাবি তো ভাবি তো আমার ভাইগুলোকে বলো না বিয়ে দিতে। রিনির কথায় তূর্ণা আর ইরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলো। রৌদ্রিক যেমন শান্ত গম্ভীর স্বভাবের, রিনি ঠিক তার বিপরীত। মেয়েটা বড্ড চঞ্চল, শান্ত শব্দটা তার মধ্যে নেই বললেই চলে। ইরা রিনির কান চেপে ধরে, আজকাল দেখি প্রেমের হাওয়া লেগেছে ননদিনীর ভালোই। কি ব্যাপার? আবার কার সাথে কথা বলতে বলতে লজ্জাও পাই জানো? বলে। তূর্ণা আর ইরার কথায় লজ্জা পায় রিনি। লজ্জা মাখা লাজুক মুখশ্রীখানা সন্ধ্যা মালতীর মতো নুইয়ে পড়েছে। সেটা দেখে ইরা আর তূর্ণা পাশ থেকে কাঁধ দ্বারা ধাক্কাধাক্কি দিয়ে বলে ওঠে, কি ব্যাপার ননদিনী, লক্ষণ তো ঠিক ঠেকছে না। বলো বলো, কার প্রেমে পড়লে? ধুর ভাবি, কি যে বলো না, বিয়ের বয়স হচ্ছে দেখছো না নাকি? আমার কি বিয়ে করতে হবে না নাকি? তূর্ণা রিনির দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, তাহলে কালকে এতগুলো চকলেট কে দিল তোমায়? আমি কিন্তু সব দেখেছি রিনি। রিনি ধরা পড়ে গেল হয়তো, তারপরও নিজেকে সামলে নিল। তারপর ইরা আর তূর্ণা দুজনের দিকেই তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরাই খালি জামাই দেখিয়ে দেখিয়ে ঘুরবে? আমার কি ইচ্ছে করে না বুঝি? কোথায় ননদকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবে? কিছুক্ষণ রিনি চুপ থেকে মুখ বাঁকিয়ে বলে, আমাকে তো আর ফুপি বানাতে পারলে না এখন অবধি, তাই আমি বিয়ে করে তোমাদের মামি বানানোর ব্যবস্থা করতে চাচ্ছি। রিনি, তুমি না বড্ড লাগামহীন। দেখিও তোমার জামাই হবে নিরামিষ। রিনি নিজের চুলগুলো হাওয়ায় উড়িয়ে বলে ওঠে, নিরামিষ থেকে আমিষ তৈরি করব লাগলে, তাও তোমাদের মতো জীবন যুদ্ধে পিছিয়ে রব না। তোমাদেরও তো ইচ্ছে করে মামি ডাক শোনার, তাই না? আমার ভাইগুলো তো আছেই মামা ডাক শোনার জন্য। ইস, ওদের কষ্টটা অনুভব করতে পারছি আমার ভাইগুলো। ইরা আর তূর্ণা হেসে ফেললো রিনির কথা বলার ধরন দেখে। হয়েছে, নিচে চলো, খিদে পেয়েছে। চলো কিছু খাই। চলো। খিদেই পেটে বাঘ দৌড়াচ্ছে। আল্লাহ, ইঁদুর দৌড়াতে শুনেছি, কিন্তু বাঘ কবে থেকে আবার দৌড়ানো শুরু করলো? ইরার প্রশ্ন শুনে রিনি উঠতে উঠতে চুলগুলো হাত দ্বারা হাওয়ায় উড়িয়ে বলে, সবার পেটে ইঁদুর দৌড়ালে বাঘ কার পেটে দৌড়াবে শুনি? ওইটা না হয় আমার পেটেই দৌড়াক। তূর্ণা আর ইরা আবারও হেসে দিল।
এই মেয়ের সঙ্গে থাকলে একদন্ত না হেসে থাকা যায় না। রাত্রি নেমেছে রোজকার নিয়ম অনুযায়ী। সপরিবারে সবাই খেতে বসেছে। ইরা আর তুর্না শাশুড়িদের হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মাছের বাটি হাতে নিতেই ইরা সারা গা কেমন গুলিয়ে এলো। ভাবলো হয়তো এমনই, কিন্তু পরক্ষণেই সারা গা কেঁপে উঠলো। সহ্য করতে না পেরে কোনো মতে বাটি রেখে বেসিনের দিকে ছুটে গিয়ে গল গল করে বমি করে দিল। হঠাৎ এমনটা হওয়ায় সকলেই বিচলিত হয়ে পড়ল। রোমা শিকদার দ্রুত এগিয়ে গেলেন। ইরার শরীরটা কয়েকদিন ধরেই দুর্বল। বাবা মা আসার খুশিতে সারাদিন শরীরের উপর দিয়ে ধকল গেছে। কি হয়েছে ইরা? শরীর খারাপ লাগছে? ইরা কিছু বলতে পারলো না। মুহূর্তেই দুর্বল শরীরটা নেত দিয়ে মাটিতে পড়ার আগেই শ্রাবণ দ্রুত হাতে ধরে ফেললো। মুহূর্তেই সবাই বিচলিত হয়ে পড়লো। শ্রাবণ দেরি না করে ইরাকে কোলে তুলে নিয়ে উপরের কক্ষে নিয়ে গেল। বর্তমানে ইরার কক্ষ জুড়ে উপস্থিত বাড়ির প্রায় সবাই। মুখে কথা নেই, কারোর চোখে স্বস্তি নেই। উদ্বেগ যেন অদৃশ্য জালের মতো সবাইকে আবদ্ধ করে রেখেছে। শয্যার উপর আধশোয়া অবস্থায় বসে আছে ইরা। তার পাশে বসে আছেন ডক্টর। হঠাৎ করে ইরার ওইভাবে জ্ঞান হারানোতে সকলেই বেশ চিন্তিত। তবে রৌদ্রিক বরাবরের মতোই শান্ত। তার যেটা মনে হচ্ছে সেটা ডক্টর না বলা অবধি সে নিজেও শিওর হতে পারছে না। কয়েক মুহূর্তের নীরব পরীক্ষার পর অবশেষে ভদ্রলোকের ঠোঁটে প্রশান্ত এক হাসি ফুটে উঠল। ভয়ের কোনো কারণ নেই, বরং অভিনন্দন দেওয়ার কারণ আছে। উনি মা হতে চলেছেন। ডক্টরের কথা শোনার পরই সবার মুখে বিস্ময়। রদ্রিক হালকা হাসল। তার আন্দাজ তাহলে ঠিক হলো। শ্রাবণ যেন স্তব্ধ হয়ে গেছে। সে কি ঠিক শুনছে? ইরা মা হবে? তার মানে সে বাবা? কেমন অনুভূতি হচ্ছে সেটা সে নিজেও বুঝতে সক্ষম নয়। কেমন অজানা এক আনন্দ ভার করেছে তার হৃদয় জুড়ে। বাবা হওয়ার সংবাদ কি এমনই হয়? সবার চোখে আনন্দ। আমি পিপি হব। সবচেয়ে জোরালো চিৎকারটি করে উঠল রিনি। এমন ভাবে লাফিয়ে উঠল যে পাশে থাকা স্টুলটাকে ধাক্কা মেরে প্রায় ফেলে দিচ্ছিল। আমি পিপি হব। তার উচ্ছ্বাস যেন পুরো বাড়ির ছাদ ভেদ করে আকাশে পৌঁছে গেল। সবার মুখেই হাসি। রোমানা শিকদার ইরার পাশে এসে বসে কপালে স্নেহময় স্পর্শ এঁকে দিলেন। আল্লাহ আমাদের ঘর আলো করে আবারও নিয়ামত পাঠাচ্ছেন। ইরা নিজেও এখনো স্তব্ধ। সে মা হবে? তার মাঝে ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব রয়েছে। একটু একটু করে তার মাঝে বড় হবে। তারপর তারপর তার কোল আলো করে তার অস্তিত্ব তার নিকটে থাকবে। না, না চাইতেও অশ্রুবিন্দু তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল। মাতৃত্বের স্বাদ কোন মেয়ে গ্রহণ করতে চায় না? মাতৃত্বের যে বড় কোনো প্রাপ্তি কি রয়েছে একটা মেয়ের নিকট? ইরার চোখ গেল স্তব্ধ হয়ে থাকা শ্রাবণের দিকে। হয়তো তার মতো শ্রাবণেরও একই অবস্থা। তরুণার চোখে মুখে খুশি উপচে পড়ছে। রোদেলা ঘুমিয়ে পড়েছে। না হলে মেয়েটা যদি শুনতো তার সঙ্গে খেলার জন্য ভাই বা বোন আসতে চলেছে। ডক্টর আরো কিছু আদেশ নির্দেশ করে চলে গেলেন। ইরাকে রেস্ট করতে দেওয়ার জন্য একে একে রুম ফাঁকা করে চলে গেলেন। রিনি তো পারছে না এখনই নাচা শুরু করে দিতে। বিকেলেই খোঁটা দিচ্ছিল তাদের ভাবিকে জীবনের যুদ্ধে পিছিয়ে থাকার জন্য। আর এখন জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেল ইরা। রিনি খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আমি আবার পিপি হব। আমাকে কেউ আটকাবে না। আমি এখনই বাচ্চার জন্য জামা কিনবো। বাচ্চা জন্মাতে এখনো অনেক দেরি আছে। শ্রাবণ বিরক্ত গলায় বলতেই রিনি চোখ বড় বড় করে তাকালো। তুই চুপ থাক। তোর তো কোনো অনুভূতিই নেই। আমি আবেগপ্রবণ মানুষ। তুই বুঝবি না ইরা ভাবি। জীবন যুদ্ধে এক ধাপ যে এগিয়ে গেল। ইরার রেস শেষের কথার মানে তেমন কেউই বুঝলো না। এদিকে ইরা আর তুর্না ঠিকই বুঝেছে কিসের কথা বলছে ইরা। তাই ইরা লজ্জায় মাথা নুইয়ে ফেললো। রিনি কথা শেষ করেই সে দৌড়ে গিয়ে ইরার পাশে বসলো। শোনো, বাচ্চা যদি মেয়ে হয় তাহলে নাম আমি রাখবো। আর ছেলে হলে? তখনও আমি রাখবো। তুই আমার নামও রাখতে পারিস? রদ্রিকে শান্ত প্রশ্নে রিনি এক মুহূর্ত থমকে গেল। অতঃপর আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ওটা পরে গুগলে দেখে ঠিক করে ফেলবো। ভুলে যেও না আমার রোদের নাম তার পিপি রেখেছে। মুহূর্তেই পুরো কক্ষ জুড়ে হাসির রোল পড়ে গেল। ইরা নিজেও হাসতে বাধ্য হলো। জানালার ওপারে চাঁদের আলো এখন নীরবে ঘরে প্রবেশ করছে। মনে হচ্ছে আকাশও যেন এই ক্ষুদ্র সুখের অংশীদার হতে চায়। কারণ কিছু সংবাদ থাকে যা শুধু একটি পরিবারের নয়, একটি নতুন প্রাণের আগমনী বার্তা হয়ে সকল ক্লান্তি সকল বিষণ্ণতাকে পরাজিত করে দেয়।
চারিদিকে নিস্তব্ধতায় ঘিরে গেছে। রদ্রিক রুমে আসা মাত্রই দেখতে পেল তূর্ণা রোদেলার পাশে বসে গভীর কিছু ভাবনায় মগ্ন। রদ্রিক কিছু বুঝতে পেরে ঘাঁটালো না তূর্ণাকে। আস্তে করে ঘরের সকল লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট অন করে বিছানার কাছে আসতেই তূর্ণা তার দিকে চোখ তাক করলো। রদ্রিক উপেক্ষা করলো সেই দৃষ্টি, তবুও তূর্ণা হার মানল না। বিড়াল ছানার মতো রদ্রিকের দিকে তাকিয়ে বলে, এই বর শুনুন না। রদ্রিক শুনেও না শোনার মতো করে থাকলো। তূর্ণা বেশ কিছুক্ষণ একইভাবে ডাকলো, কিন্তু কাজে দিচ্ছে না দেখে রোদেলাকে হালকা সরিয়ে একদম রদ্রিকের গা ঘেঁষে আবারও বিড়াল ছানার মতো করে বলে, আপনি আমার কথা শুনছেন না কেন বর? রদ্রিক হালকা নড়ল। তূর্ণার এবার রদ্রিকের বাহুতে হাত রেখে অভিযোগের স্বরে বলে, ইরাপুর বেবি হবে, আমার হচ্ছে না কেন? আপনি কি এখনো বেবি হওয়ার আদর করেননি আমায়? আমি তো জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি বর। তূর্ণার এমন কথার কোনো রিয়াক্ট দেওয়া উচিত রদ্রিক সত্যি বুঝে উঠল না। বাচ্চা না হওয়ার সঙ্গে জীবনযুদ্ধে পিছিয়ে যাওয়ার কোনো কারণ কি আছে? রদ্রিককে জবাব না দিতে দেখে তূর্ণা হয়তো হালকা রেগে গেল। এই মানুষটা সব সময় বাচ্চার কথা বললে এমন না শোনার ভান করে। আপনাকে বলে দিচ্ছি আমার বেবি চাই, চাই মানে চাই। ঘুমাও তূর্ণা, আপাতত তোমার বেবি নেওয়ার মতো বয়স হয়নি। রদ্রিকের এমন কথায় তূর্ণা ফেঁপে উঠল যেন। রাগে দুঃখে তার নেত্রকোণে অশ্রু এসে হানা দিয়েছে। নাক টেনে নিজেকে স্বাভাবিক রেখে জেদি স্বরে বলে, 18 বছর বিয়ের জন্য, বাচ্চার জন্য নয়। 20 বছর হওয়ার পর বেবি নেওয়ার সময়। কিসের বয়স হয়নি আমার? 18+ বয়স হয়েছে। এখন আমি বাচ্চা নই, বেবি নিতে পারবো। আপনি আমায় এখনো বেবি হওয়ার আদর করেনি তার মানে? তূর্ণার এমন বাচ্চামো কথা শুনে রদ্রিক তপ্ত নিঃশ্বাস ছাড়ে। সবুজ বাতির আলোয় তূর্ণার অশ্রু সজল নেত্রজোড়া জলজল করছে। রদ্রিক তূর্ণার দিকে চাইতেই তূর্ণা কার্নিশে আটকে থাকা অশ্রুবিন্দু টুপ করে গড়িয়ে পড়ল। তূর্ণা আরো আবেগী হয়ে উঠল। আমি পাগল বলে আমি বেবি হওয়ার আদর করছে না, তাই না? সব বুঝতে পারছি। রদ্রিক তূর্ণার এমন কথা শুনে তূর্ণাকে টেনে নিয়ে নিজের বক্ষপটে আগলে নেয়। তূর্ণা হালকা কেঁপে উঠল কান্নার কারণে। বলেছি না, নিজেকে নিজে পাগল বলবে না। তুমি কি পাগল যে নিজেকে পাগল বলছো? আল্লাহ দিলে তুমি সুস্থ আছো, এটাকে পাগল বলো না তূর্ণা। তাহলে আমায় বেবি এনে দিন। রদ্রিক কি বিরক্ত হলো? না, এই পুরুষ এত সহজেই বিরক্ত হয় না। নিজের অতি কাছের মানুষগুলোর প্রতি তো আরো নয়। তূর্ণাকে আরো গাঢ় ভাবে নিজের সঙ্গে মিশিয়ে বলে, এখন না, তোমার হেলথ কন্ডিশন আর একটু বেটার হোক তারপর। তূর্ণা নাক চিটকালো। রিনি আসার সময় তাকে পই পই করে বলে দিয়েছে, যে করেই হোক তাকেও ইরাপুর মতো জীবনযুদ্ধে এগিয়ে আসতে হবে। রিনি এমনটা বলেনি যে এখনই বেবি নিয়ে নিতে, কিন্তু তূর্ণার মন মস্তিষ্ক এখন এটা চাইছে। সবই তো ঠিক আছে, আমায় বেবি হওয়ার আদর দিন না বর। দিয়েছি তো পাগলি, এখন ঘুমাও তো। বলেই রদ্রিক চোখ বুজে ফেললো। তূর্ণা কতবার ডাকলো, কিন্তু রদ্রিক চোখ মেলে তাকালো না। তূর্ণা রাগে দুঃখে কতক্ষণ নীরবে অশ্রু ঝরিয়ে গেল। শতখানিক নালিশ করলো রদ্রিকের উপর। রদ্রিক নীরবে চোখ বুজে বউয়ের সব অভিযোগ শুনছে শুধু। এখন সে যদি হেসে ফেলে তূর্ণা অন্য কিছু ভেবে বসবে। কান্না করতে করতে একসময় সেভাবেই ঘুমিয়ে পড়ল। নবদিনের সূচনা হয়েছে। রোদ্দুরেরা খিলখিল করে হেসে উঠছে যেন নিজেদের আলোক রশ্মি দিয়ে। ইরার বেবি হবে শোনার পর থেকে রোমানা শিকদার আর রোমা শিকদার বিভিন্ন আচার বানাতে ব্যস্ত। এই সময়টাতে টক ঝাল জাতীয় জিনিস খাওয়ার ইচ্ছে জাগে। রোদেলা তো বড্ড খুশি। একটু পর পর ইরার পেটে কান পেতে শোনার চেষ্টা করছে বেবি নড়ছে কিনা, কিন্তু কিছুতেই শুনতে না পেয়ে হতাশা ভুগছে মেয়েটা। ইরা তো হেসে শেষ, বারবার বলছে বেবি এখনো বড় হয়নি, একটু একটু করে বড় হলে তারপর দেখতে পাবে বেবি কিভাবে নড়ে। রোদেলা জবা শিকদারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দিদু, আমিও কি এত ছোট্ট ছিলাম? আমি কি পাপার পেটেও এইভাবে ছিলাম? জবা শিকদার হেসে রোদেলাকে কোলে উঠিয়ে বলে, হুম, ওইখানেই ছিলে তুমি, তারপর আস্তে আস্তে বড় হয়েছে তো। তাহলে এই বেবি কেন ইরাম্মুর কাছে? চাচু পেটে নেই কেন? চাচু আর বাবার পেটে কিভাবে বেবি থাকবে বলো? বেবি তো মায়ের পেটে থাকে। না, পাপা বলেছে আমি বাবার কাছ থেকে হয়েছি। জবা শিকদার হেসে ফেলল আর বোঝালো, বা রদ্রিক যা বলবে তাই হবে রোদেলার কাছে। হ্যাঁ বাবা, তোমার বাপের পেট থেকে হয়েছিস, এবার খুশি?
রোদেলা আনন্দের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জবা শিকদার ভালো কাঁথা সেলাই করতে পারে, সেগুলোই করছেন টুকটাক। এরা সব কিছু স্বপ্নের মতো লাগছে। এই পরিবারটা সত্যি আলাদা একটা শান্তির জায়গা তার জন্য। এই বাড়িতে আসার পর কোনোদিন মনে হয়নি মানুষগুলো পর, বরং সব সময় মনে হয়েছে তার জীবনে সেই আকস্মিক বিয়েটা হওয়া ছিল তার জীবনের শ্রেষ্ঠ উপহার। এরা বুঝতেই পারে না এরা বুঝতেই পারে না এখানে কে আসলে তার শাশুড়ি। তিনটি মানুষই তাকে নিজের ছেলের বউয়ের মতো করে আদর করে। তাকে করে শুধু এমনটা না, তরুণাকেও একইভাবে আদর করে। মনেই হয় না এরা তার চাচি শাশুড়ি। ছোট থেকে একক পরিবারে বড় হয়েছে, তাই যৌথ পরিবার কেমন হয় জানা ছিল না তার। রৌদ্রিকের সামনে একটু পরপর নাক টেনে যাচ্ছে তরুণা। সামনেই রৌদ্রিক নির্লিপ্তভাবে তার দিকেই তাকিয়ে রয়েছে, অথচ তার মধ্যে কোনো হেলদোল নেই। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। রৌদ্রিক এবার হালকা কঠিন স্বরে বলল। কান্না থামাও। টুনা থামলো না। রদ্রিক বোঝালো, এবার টুনা বেবি নেওয়ার ভূত ভালো করেই চেপেছে। ঘুম থেকে ওঠার পর থেকে তার সঙ্গে রয়েছে, বারবার একই কথা, তার বেবি চাই। কান্না থামাও তোরনা। আমি কি মরে গেছি যে এত কান্না করছো? রদ্রিকের এমন কথা শুনে টুনা চমকে তাকালো। এইসব কি ধরনের কথাবার্তা রদ্রিকের? হালকা রাগ লাগলো টুনার, তাই রাগ দেখিয়ে বলে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমার বোরকে নিয়ে বলে দিচ্ছি। রদ্রিকের হাসি পেল হয়তো, তবে সে হাসলো না, বরাবরের মতোই শান্ত রইল। যাও পড়তে বসো। ভেবনে এসবের মাঝে পড়া নেওয়ার কথা ভুলে গেছে। মিস মোহার কাছে ঠিকমতো পড়া দিচ্ছ না কেন? খালি পড়া আর পড়া, পড়া ছাড়া আমায় ভালোবাসে না। মা কাঁদো কেন? হঠাৎ রোদেলার কণ্ঠস্বর পেয়ে তরুণা যেন আরো আবেগপ্রবণ হয়ে উঠল। এত আদুরে ভাবে জিজ্ঞেস করায় তরুণা যেন আরো গলে গেল। অশ্রুসিক্ত নেত্রজোড়া রোদেলার দিকে তাক করে বলে, তোমার পাপা আমাকে বেবি দিচ্ছে না। তুমি তো একটা ভাই চাও তাই না, কিন্তু তোমার পাপা সেটা দিচ্ছে না। তরুণার কান্না দেখে রোদেলার ছোট্ট মনটা কেঁদে উঠল। সহ্য হলো না মায়ের কান্না। এগিয়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরলো। তারপর অতি যত্ন নিয়ে ছোট ছোট নরম হাত দ্বারা তরুণার গালে লেপ্টে থাকা অশ্রুকণাগুলো মুছে দিয়ে বলে, কাঁদতেন না, আমি বকে দিব পাপালে, দাঁড়াও। বলেই ছোট পা ফেলে এগিয়ে গেল বেড সাইডে টেবিলের কাছে। সেখানে একটা চশমা রাখা আছে, একদম রাশেদুল সিকদারের চশমার মতো। রাশেদুল সিকদারের এই চশমা রোদেলার ভালো লাগে দেখে নাতনির জন্য পাওয়ার ছাড়া এমনি এনে দিয়েছে। রোদেলা সেটা নিজের চোখে পড়ে নিল, তারপর একদম রদ্রিকের মতো গম্ভীর মুখশ্রী খানা তৈরি করলো। এই যেন স্বয়ং রদ্রিকের ছোট ভার্সন। রদ্রিকের একদম সামনে এসে দাঁড়ালো, তারপর রদ্রিকের মতো করে দাঁড়িয়েই তারই ভঙ্গিমাতে বলে, তোমার জন্য মা জীবন যুদ্ধে হেলে যাচ্ছে। পিপি বলেছে মা পিছিয়ে গেছে। আমার বেবি চাই পাপা, আমাকে ভাই এনে দাও, না হয় মাইল দিব একদম। রোদেলার এমন কথা শুনে রদ্রিক কি বলবে খুঁজে পেল না। এত সব কথা কোথা থেকে শুনলো এই মেয়ে? রিনি যে রোদেলাকেও একইভাবে এসব বুঝিয়েছে, বেশ বুঝছে। রদ্রিকের মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে, পাপড় কপি করছো? বাহ, ভাই চাই রোদেলা? রোদেলা অভিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, তার চাই। রদ্রিক হেসে ফেললো এবার। মা মেয়ে আন্দোলনে নেমেছে এইসবের। করতে থাকো আন্দোলন, পাশে আছি, সঙ্গ দিবনে। গধূলি লগ্ন। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, তার কোমল রশ্মি ছড়িয়ে পড়েছে চারিদিকে। পক্ষীরাজরা চারিদিকে ছুটোছুটিতে ব্যস্ত। রদ্রিক বারান্দার একপাশে নির্লিপ্তভাবে বসে আছে, হাতে মোটা একখানা বই। সেটাতেই গভীর মনোযোগ তার। হুট করেই রদ্রিকের নজরে গেল সামনে থাকা ছবি অ্যালবামের দিকে। না চাইতেও রদ্রিক নিজের হাতে থাকা বইখানা নামিয়ে ছবির অ্যালবামটা তুলে নিল। অধর ভাঁজে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। এটার মধ্যে রোদেলার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত ছবি রয়েছে। অ্যালবামটা খুলতেই সর্বপ্রথম একটা ছবি ভেসে উঠল, রোদেলার ছোট্ট ছোট্ট হাত দুটো। রদ্রিক হাত রেখে সেখানটায় বুঝল, পরেরটায় সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় ছোট্ট একখান হাত রদ্রিকের আঙুলটা ধরার চেষ্টা চালাচ্ছে। রদ্রিক হাসলো হালকা। একে একে সব ছবি উল্টে দেখতে দেখতে তার নজর আটকালো একটা ছবির দিকে, যেখানে রদ্রিক লাল রঙের কাপড়ে মোড়ানো তার সদ্য জন্মানো অংশটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আছে।
ছোট্ট রোদেলা গভীর নিদ্রামগ্ন তখন। রদ্রিকের মনে আছে ঠিক যখন প্রথমবারের মতো রোদেলাকে কোলে নিয়েছিল, তার অন্তঃকরণ অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছিল, হাত জোড়া কাঁপছিল, নেত্রকোণ না চাইতেও ভিজে উঠেছিল। তুলোর মতো তুলতুলে ছোট্ট একখানা অংশকে কোলে নিতে ভয় লাগছিল। এই বুঝি ব্যথা পাবে, কেঁদে ফেলবে, তার শক্ত হাত দিয়ে ধরায় ব্যথা পাবে। কত শত ভাবনা ঘুরপাক খাচ্ছিল তার মস্তিষ্কে। সে যদি পারত রোদেলাকে নিজের মাঝে গেঁথে রেখে দিত। প্রথম বাবা হওয়ার অনুভূতিটা হয়তো এমনই হয়। ফুটফুটে টকটকে লালিত হয়ে থাকা সদ্য রোদেলার দিকে তাকিয়ে রদ্রিক ফিসফিসিয়ে বলেছিল, তুমি কোনোদিন বড় হইও না আমার রোদ। আজীবন এমন ছোট্ট রোদ পাখি হয়ে আমার বক্ষে মিশে থাকো। পর মুহূর্তেই রোদেলা মেলে তাকিয়েছিল তার দিকে। পর মুহূর্তেই রোদেলার চোখ মেলে তাকিয়েছিল তার দিকে। এই ছোট্ট অংশটা যেন তারই মতো অবিকল। এরপর থেকে রোদেলাকে সব সময় নিজের বুকের সঙ্গে মিশিয়ে রাখত। হসপিটাল থেকে ছুটি নিয়ে পুরোটা সময় জুড়ে রোদেলার কাছে থাকত। ছোট্ট অংশটার ভাষা বোঝার চেষ্টা করত। পরের ছবিটায় প্রথমবারের মতো রোদেলার নিজ পায়ে উঠে দাঁড়িয়েছিল। রোদেলার বড় হওয়ার প্রতিটা মুহূর্ত রদ্রিক ছবিবন্দি করে রেখেছে। মাঝে মাঝেই সে খুলে এই ছবিগুলোর মনোযোগ দিয়ে দেখে। দেখতে দেখতে সেখানে রোদেলা উপস্থিত হলো। ছবির মধ্যে থাকা ছোট্ট রোদেলা নিজেকে দেখে রদ্রিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি এত টেনে ছিলাম কেন বাবা? রদ্রিক অ্যালবামটা পাশে রেখে মেয়েকে নিজের কোলে তুলে নিল। রদ্রিক মেয়ের মাথাটা বক্ষের সঙ্গে মিশিয়ে নরম স্বরে বলে, ছোট্ট বাবুরও অমনই হয়। তুমি তো আমার পেটে ছিলে, তাই এত ছোট দেখাচ্ছ। রোদেলা মাথা তুলে রদ্রিকের দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে বলে, কিন্তু দিদু তো বলল বেবি পাপাদের পেট থেকে হয় না, মিথ্যা বলতো আমায়? রদ্রিক হালকা হাসলো রোদেলার কথায়। সবাই মায়ের পেট থেকে বের হলেও তুমি আমার পেট থেকে বের হয়েছ, কারণ রোদেলা তো বাবার মেয়ে, তাই তো বাবার পেট থেকে হয়েছে। রোদেলা খুশিতে গদগদ হয়ে গেল। হাসি হাসি মুখ করে রদ্রিকের উদ্দেশ্যে বলে, তাহলে আনায় আরো বেবি এনে দাও, আমি বিক্রেতাল হতে চাই, এতগুলো বেবি দাও তো পাপা। হাত দ্বারা দেখালো রোদেলার কয়টা বেবি চাই। রদ্রিক হেসে ফেললো রোদেলার এহেন কথায়। কিন্তু একমাত্র রোদেলাই তো আমার পেটে থাকতে পেরেছে, অন্য বেবি তো থাকতে পারবে না, পাপার পেটে জায়গা নেই তো। রোদেলা এবার কোল থেকে নেমে পড়লো। তারপর রদ্রিকের বিস্তর পেটে হাত রেখে ছোট্ট ছোট্ট চোখ রেখে বলে, এই তো কত টাকা, মিথ্যা বলতো কেন পাপা? কিন্তু পাপার পেট তো রোদকে ছাড়া অন্য বেবি অ্যালাউ করবে না। তাহলে মায়ের পেটে বেবি দাও, মা তো কাঁদে। তোমার মা আবার কাঁদে? রদ্রিক মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তুমি মাকে বেবি দাও পাপা, আনে খুব ভালো দিতে লব, বেবিকে এত এত আদল দিব, একদম বতা দিব না। রদ্রিক আবারও মেয়েকে কোলে উঠিয়ে নিল। মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো স্বরে বলে, জানি তো আমার রোদ ভালো সিস্টার হবে, কিন্তু এখন না শোনো। না, এখনই চাই। মা মেয়ে ঘটা করে আন্দোলনে নেমেছে দেখছে। আত্মোলন কি খায় না মাথায় দেয়? আপাতত তোমাদের আন্দোলন আমি পাগল হয়ে গেছে। মা আসে একবার, এরপর লাইন করে মেয়ে আসে একবার, একের পর এক আন্দোলন করেই চলছে দেখছে। টুর্না কক্ষে পা রাখতেই রদ্রিককে দেখতে পায় ল্যাপটপের সামনে আসে মনোযোগ দিয়ে কিছু একটা করছে, আর কোলে রোদেলার ছোট্ট মাথাটা এলিয়ে দেওয়া। এতক্ষণ রদ্রিকের সঙ্গে কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়েছে। রদ্রিক টুর্নার উপস্থিতি বুঝতে পেরেছে, তবুও টু শব্দ করছে না। ভাবখানা এমন নিয়ে আছে যেন যে জানেই না টুর্না রুমে এসেছে। সেটা দেখে টুর্না তেলে বেগুনে চলে উঠল, হনহনিয়ে রদ্রিকের নিকট এগিয়ে এলো। তারপর কিছুক্ষণ রদ্রিকের মুখ পানে চেয়ে থেকে বিড়াল ছানার মতো গা ঘেঁষে বসে পড়ল। রদ্রিক তাকালো না, তবে মনে মনে হাসলো সে। টুর্না অতি নরম স্বরে ডেকে বলে উঠল,
হোগো বর শুনুন না, চলুন না, আমায় একটা বেবি দিন, পুতুলও বেবি চাচ্ছে। দারাজে অর্ডার করে নাও। এই দারাজ ফারাজ আবার কে? একটা বেবি দেন না বর। তোর না, তোর নির্লজ্জ হয়ে গেছে দেখে। এইভাবে ভেবে যেতে লজ্জা লাগছে না? আমার লজ্জা লাগবে কেন? বেবি তো চাইছি, দিবেন না বেবি আমায়? সবাইকে বলে দেব আপনি আমায় বেবি হয়ে আদর করে না। মুখ ফুলিয়ে কথাখানি বলে থেমে যায় তূর্ণা। রদ্রিক হাসবে না কাঁদবে বুঝলো না। মেয়েটা এত অবুঝ কেন? তূর্ণা বোধ হয় এবার আবারও কেঁদে ফেলল। নাকের ডগা লাল হয়ে এসেছে। এই বুঝি রদ্রিক কিছু বললেই নেত্রপল্লব ছাপিয়ে অশ্রুবর্ষণ হবে। রদ্রিক তাই কিছু বলল না। রদ্রিককে কিছু বলতে না দেখে নাক টেনে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে বলে, এমন করেন কেন? বেবি দিলে কি হবে? এখন কেন নিতে হবে? সময় হলো নেব তো তোর না। না, আমার এখনই চাই। আপনি খুব খারাপ, আমার ওই আদর দেননি এখনো। রদ্রিক হালকা হাসলো। তারপর নিজের মুখখানি তূর্ণার কানের কাছে নিয়ে যেতেই রদ্রিকের উষ্ণ নিঃশ্বাসে কেঁপে ওঠে তূর্ণার সারা অঙ্গ। আমার জবদ্ধ স্পর্শে তোমার সারা অঙ্গ যখন কেঁপে ওঠে, তোমার মাঝে আমি বিলীন হয়ে থাকি। সেটাই তো বেবি হওয়ার আদর। আদর নেওয়ার পরও বলছো বেবি হওয়ার আদর করিনি। এটা কি ঠিক রদ্রিকের বউ? রদ্রিকের বাক্যগুলো কর্ণগোচর হতেই সারা অঙ্গ আর এক দফা কেঁপে উঠল। লজ্জায় মাথাটা নুয়ে পড়ল। এতক্ষণে চাওয়া আবদারে সত্যি লজ্জা লাগছে। সে কি বেশি অবুঝ হয়ে গেছে? ইস, বারবার সে এভাবে আদর চাচ্ছিল, তাই কি রদ্রিক তাকে নির্লজ্জ বলল? সত্যিই তো সে নির্লজ্জের মতো বেবি হওয়ার আদর চাচ্ছে। তূর্ণা আর বসে থাকতে পারল না। ছুটে সেখান থেকে সোজা কক্ষের বাহিরে চলে গেল। সেটা দেখে রদ্রিক হালকা হাসলো। হালকা নয়, অনেকখানি হাসলো। সময় যেন স্রোতস্বিনীর মতো বয়ে চলেছে এঁকে বেঁকে। দেখতে দেখতে কেটেছে 2 মাস। চোখের পলকেই দিনগুলো যেন ছুটে চলেছে। বাড়িতে নতুন সদস্যের আগমনে নতুন আমেজ লেগেছে। প্রতিটা মানুষই বড্ড খুশি নতুন অতিথি আসার খবরে। শ্রাবণ যেন আরও একটু দায়িত্বশীল হয়ে উঠেছে। আজকাল ইরার পেটে ধীরে ধীরে বেড়ে ওঠা নিজের অংশটাকে নিয়ে ভাবে। দীর্ঘক্ষণ ইরার পেটে মাথা দিয়ে রাখে। হাজারখানিক কথাও বলে। নতুন পিতারা বোধ হয় এমনই করে, নাকি সব পিতারা এমন করে জানা নেই শ্রাবণের। আগে বাড়ি ফিরত ইরার জন্য, আর এখন ফিরে আরও একটি অনাগত অংশের জন্য। ইরার সকল পছন্দের খাবার এনে দেয়। মেয়েটা ঠিক মতো কিছু খেতে পারে না। কয়েক মাস গেলে কিছুটা স্বাভাবিক হবে, তাও শ্রাবণ কেমন ঘাবড়ে যায় ইরাকে কষ্ট পেতে দেখে। কিছু খেলেই গা উগলিয়ে সব বের করে দেয়। পছন্দের খাবারগুলো খেতে পারে না। নতুন বাবা মা হওয়ার যাত্রায় গোটা পরিবার রয়েছে, তাই চিন্তাটাও কম। এমন একটা পরিবার থাকলে সেখানে চিন্তা করার কোনো জায়গা আছে? ছাদে দোলনায় বসে আছে 3 জন। ইরার হাতে 4টে বাটি আমের আচার খাচ্ছে। পাশে বসা রিনি আর তূর্ণাও খাচ্ছে। রিনি তো সেই খুশি। একটু পর পর ইরার পেটে হাত দিয়ে এটা সেটা বলছে। তূর্ণার চোখ মুখে বিষণ্ণতার ছাপ দেখে রিনি কিছু একটা বুঝে ফেলল। ভাই রাজি হয়নি তাই না? তূর্ণা মন খারাপ করে মাথা নাড়ল। তূর্ণাকে হতাশ হতে দেখে ইরা নরম স্বরে বলে ওঠে, আরে ভাবি, এত ভাবছো কেন? আর একটা বছর দাও নিজেকে। ভাই নিশ্চয়ই এমনি তোমাকে বেবি নেওয়া থেকে আটকাচ্ছে না। রদ্রিক ভাইয়া তোমার জন্য চিন্তা করে, তাই তাড়াহুড়ো করে তিনি কিছুই করবে না। তূর্ণা কিছু বলল না, মন খারাপ করে রইল। ইরার ভালো লাগলো না সেটা। তূর্ণা সত্যিই ভেবে নিতে চায়। কোনো মেয়ে চাইবে না মা হতে? ইরা রিনির দিকে তাকিয়ে বলে, রিনি, তুমি একটু একা ছাড়ো তো, আমাদের গোপনীয় কথা আছে আমাদের। কি গোপনীয় কথা গো ভাবি? আমি শুনি একটু। না, বোনদের শোনা যাবে না এইসব। যাও যাও, ফুপি হতে চাইলে। রিনি আর কথা বাড়ালো না, নাচতে নাচতে উঠে গেল। কিছু কথার মাঝে ননদের থাকতে নেই, তাই রিনি কথা বাড়ালো না। ইরা তূর্ণার কাঁধে মাথা রেখে বলে, জন্ম নিয়ন্ত্রণ পিল খাও তুমি? তূর্ণা বুঝলো না এটা আবার কি, তাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? আমি তো এমন কিছু খাই না। এটা খেলে বেবি হয় না, যখন অবধি তুমি না চাইছো। আমি তো এইসব খাই না ইরাপু, তাহলে আমার বেবি হচ্ছে না কেন? তার মানে রদ্রিক ভাইয়া হয়তো কোনোভাবে তোমায় খাওয়ায়। এখনো মেডিসিন চলছে তো আমার, তাই না? হ্যাঁ, আরও কয়েক মাস বাকি আছে, তাহলে শেষ। তাহলে শিওর ভাইয়া তোমাকে পিল দিচ্ছে। তূর্ণার চোখে পানি এলো বুঝি। রদ্রিক এটা করতে পারলো তার সঙ্গে? তাই তো সে ভাবে, তার বর তো তাকে বেবি হওয়ার আদর দেওয়ার পরও সে কেন বেবি পায়নি। এখন আমি কি করব?
ভাইয়া যেসব মেডিসিন দিবে তার মধ্যে যেটা জন্ম নিয়ন্ত্রণ পিলটা, সেটা কোনোভাবেই নড়িয়ে যাবে। আমি দেখে দিব কোনটা, ওকে? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না বেবি এলে। পশ্চাপর। তূর্ণা হালকা রাগ দেখি কথাটা বলল। সেটা দেখে ইরা হালকা হেসে ফেলল। সেদিনের পর থেকে ইরা দেখানো মেডিসিনটা তূর্ণা চুপিসারে ফেলে দেয়। সকালে রোদ্রিক তাকে আর রোদেলাকে খাইয়ে যায়। মাঝে মাঝে আগে চলে গেলে সে নিজেই সকালের মেডিসিন নিয়ে নেয়। রোদেলার সঙ্গে রুমে বসে গল্প করছিল তূর্ণা। এর মাঝে ক্লান্ত শরীরে হেঁটে এলো রোদ্রিক। কয়েকদিন বেশ ব্যস্ত রোদ্রিক। টানা সার্জারি থাকায় বাড়িতে আসা যাওয়াটা খুবই কম করছে। ঘুমটাও ঠিকমতো হয়নি। ক্লান্ত রোদ্রিককে দেখে তূর্ণার বড্ড মায়া হলো। রোদেলাও পাপাকে পেয়ে ছুটে চলে গেল। রোদ্রিক সব ক্লান্তি দূর করে মেয়েকে আগলে নিল। সারাদিনের ক্লান্তি এই দুটো মুখশ্রী দেখলে দূর হয়ে যায় তার। রোদেলা চুপটি করে পাপার বক্ষে মিশে আছে। তূর্ণা এসে রোদ্রিকের কপালে লেপ্টে থাকা শ্বেত বিন্দু মুছে দিচ্ছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনি। বলেই চলে যেতে নিলে রোদ্রিক আটকে ফেলে তূর্ণাকে। রোদেলা সহ তূর্ণাকে বিছানায় নিয়ে যায়। আস্তে করে মেয়েকে বসিয়ে দিয়ে, কোথাও যেতে হবে না, দুইজন আমার সঙ্গে মিশে থাকো, আমার শান্তির দরকার। বলেই তূর্ণা সহ রোদেলাকে বুকের ওপর আগলে নিয়ে নেত্রজোড়া বুঝে ফেলে। রোদেলাও শান্ত বাচ্চার মতো পাপার সঙ্গে মিশে রইল। তূর্ণাও নড়চড় না করে সেভাবেই রইল রোদ্রিক যেভাবে তাদেরকে নিয়ে শুয়েছে। রৌদ্রময় আবহাওয়া, চারিদিকে কোমল আলোক রশ্মি ছড়িয়ে আছে। সূর্য এখন মধ্য গগনে। বসার পক্ষে অনেকগুলো মহিলা বসে রয়েছে। দিনের মধ্যে অনেকেই আসেন গল্পগুজব করার জন্য। আজকেও এর ব্যতিক্রম হয়নি। তবে আগের দিনের তুলনায় আজকে বেশি মানুষ এসেছে। নানান কথায় মজে আছে সকলেই। তূর্ণা ঘুমন্ত রোদেলাকে নিয়ে নিজ কক্ষে ফিরে যাচ্ছিল। হুট করেই পিছন থেকে ফিসফিস করে ভেসে আসা কয়েকটা বাক্য শুনে তার পা থমকে গেল। রুদ্রিকের মা, এই বউ কি বাচ্চা কাচ্চা নেবে না? দেখলাম তো রুদ্রিক কেমন করে পাগল বউকে ঠিক করলো। বাচ্চা নিলে তো অমন পাগলই হবে। মায়ের যেহেতু সমস্যা আছে, বাচ্চা নিলেও তো অমনই হবে। মহিলার কথায় রোদ্রিকের মা সহ রোমানা শিকদারও অসন্তুষ্ট হলেন। তারা এত কিছু ভাবেনি এখনো অবধি, অথচ বাহিরের মানুষ এত কিছু ভেবে বসে আছে। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। জবা শিকদারের নিজের রাগটাকে দূরে রেখে শান্ত স্বরে বলে, আপা কিছু না মনে করলে বলি কি, আমার ছেলে আর ছেলের ব্যক্তিগত ব্যাপারে আমরা নাক না গলানোই ভালো। আর কে বলেছে পাগল হলে তার গর্ভ থেকে পাগল জন্মাবে? একটু ভেবেচিন্তে কথা বলবে। আল্লাহ দিলে আমার ছেলের বউ যেমন সুস্থ হয়েছে, আল্লাহ দিলে তেমনই সুস্থ সন্তানও দিবেন। যদি অমন কিছু হয়েও থাকে, আমরা আছি তো। আমরা বাড়ির সন্তানকে আমরা সামলাতে পারলেই হলো। কথাটুকু শেষ করে তিনি আর বসলেন না, উঠে পড়লেন। জবা শিকদারের এমন উত্তর আশা করেননি মহিলাটি, তাই কিছুটা থমথমে হয়ে গেলেন। ভেবেছিলেন এই করে সংসারে অশান্তি লাগাবে, তবে তার বিপরীত হয়ে গেল। জবা শিকদার তাকেই বুড়ো আঙুল দেখিয়ে দিল। তূর্ণা আর সেখানটায় দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে উঠে গেল সিঁড়ি পেয়ে। নেত্রকোণে অশ্রু চিকচিক করছে। মস্তিষ্কে মহিলার বলা প্রতিটা কথা বাজছে। সে পাগল বলে তার গর্ভে সন্তানও পাগল হবে? তূর্ণার বুকটা কেঁপে উঠল। সত্যি কি এমন কিছু হবে? নিজের মতো নিজের সন্তানের অমন করুণ পরিণতি ভাবতেই অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল গাল বেয়ে। রোদেলা আস্তে করে শুইয়ে দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। ভাগ্য তাকে একে একে সব ফিরিয়ে দিয়েছে, সুখ, শান্তি, হাসি সব। কিন্তু তারপরও মানুষের মন থেকে নিজের অতীতটা সরাতে পারে না। সে সরাতে চায়ও না। তবুও মানুষ তাদের এমন বিষাদে ভরা বাক্য দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে। ভয় হতে শুরু করলো। সত্যি যদি এমন কিছু হয়, তখন সে কি করবে? তার বর খুব ভালো, সে জানে। লোকটা অমন কিছু হলেও তাকে অবহেলা করবে না, সেটাও তার জানা। তারপরও সইতে পারছে না ওই মহিলার বাক্যগুলো। মনে হচ্ছে তার মা হওয়া উচিত নয়। নিজের কান্না থামিয়ে এতদিনের করা পরিকল্পনায় জল ঢেলে ডয়ারে থাকা জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে পানি দিয়ে খেয়ে নিল। সে কি খুব ভুল করলো? তার তো কষ্ট হচ্ছে প্রচণ্ড। রোদ্রিক যখন বলবে তখন ভাববে। একা এত বড় সিদ্ধান্ত আর নেবে না। রোদ্রিক তো বলেনি সে তাকে সন্তান দিবে না। রোদ্রিকের কাছে তার সুস্থ আগে। তার সকল চিকিৎসা শেষ হওয়ার পর সে ভেবে নিবে। তখন কেউ বলতে পারবে না সে পাগল বলে তার বাচ্চাও পাগল হবে। কেটেছে সময়। চোখের পলকে এই মাসগুলো কিভাবে পার হলো সেটা বোঝা দায়। ইরার প্রেগনেন্সি 7 মাস চলছে। আগের থেকে অনেকটা গুলুমুলু হয়ে উঠেছে মেয়েটা। শরীরে এসেছে নানান পরিবর্তন। পেট খানিক উঁচু হয়েছে। দেখেই বোঝা যায় তার মধ্যে বেড়ে উঠছে ছোট্ট একটা অস্তিত্ব। তূর্ণাও পড়ালেখায় মন দিয়েছে।
পুরো দমে সংসারী নারী সে এখন। আল্লাহ দিলে তূর্ণা যতটুকু সুস্থ হওয়া সম্ভব সে ততটুকুই সুস্থ, হয়তো বা এর থেকেও বেশি। বাচ্চা করলে শুধু কাছের মানুষগুলোর সামনেই করে, যারা তার এই বাচ্চামাগুলোর মূল্যায়ন করে তাদের নিকটই তূর্ণা তার এই রূপটা বের করে। রোদেলাও বড় হয়ে উঠছে একটু একটু করে, পাকনা পাকনা কথা শিখেছে এখন। তূর্ণার দিন যায় স্বামী, সন্তান, সংসার আর পড়ালেখা নিয়ে। রদ্রিক তাকে সব দিক দিয়ে সাবলীল করে তুলছে একটু একটু করে। যা জানা দরকার সেটা জানিয়েছে, যা পারা দরকার সেটাও শিখিয়েছে। মানুষটা নিজের অনুভূতি প্রকাশে বরাবরই শান্ত। ভালো লাগা খারাপ লাগা কিছুই তাকে দেখে বোঝার উপায় নেই। রদ্রিকের ভালোবাসা প্রকাশ পায় তার যত্নে। যে মানুষগুলো নিজেদের অনুভূতি মুখে প্রকাশ করে না, তাদের অনুভূতি, যত্ন, ভালোবাসা সব কিছু তার আচার আচরণের মাধ্যমে প্রকাশ ঘটে। তাদের বিয়ে 2 বছর হতে চলেছে। সত্যিই অনেকটা পথ এগিয়ে এসেছে তারা। ভাবা যায় তূর্ণাও সংসার করছে, বেশ ভালো করে সংসার করছে। তার অতীত তার বর্তমানের কাছে ফিকে হয়ে গেছে। কালকে তাদের বিবাহ বার্ষিকী। তূর্ণার মনটা বেশ ফুরফুরে। ভাবছে রদ্রিককে কিভাবে সারপ্রাইজ দিবে। আচ্ছা, রদ্রিকে কি মনে আছে কালকে যে ওদের বিবাহ বার্ষিকী? কই একবারও তো রদ্রিক কিছু বলল না তেমন। এইসব ভাবতে ভাবতে রদ্রিকের জামা কাপড় গুছিয়ে আলমারিতে রেখে দিল সে। রিনির সঙ্গে বাহিরে গেছে রোদেলা। মেয়েটা বাইরে ঘুরতে বড্ড পছন্দ করে। এরা নিজের ঘরে আরাম করছে। হাঁটাহাঁটিতে বেশ কষ্ট হয়, তাই রুম থেকে বের হয় কম, অল্পেই হাঁপিয়ে ওঠে। এরা সব কিছুই দেখেছে সে। তূর্ণার ভাবতেই গা কেঁপে ওঠে। মাঝে মাঝেই ব্যথা উঠছে, কি কষ্টটাই না পায় এরা। সেটা দেখার পর তূর্ণা ভাবে সে কি করে পারবে। তার মাও তো তাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে। তাকে জন্ম দিতে গিয়েই তো মরে গেছে তার মা। মায়ের মুখখানিও জীবনে দেখেনি সে। সে কি তার মায়ের মতো হয়েছে? তূর্ণা দাদি তাকে বলে সে নাকি তার মায়ের মতো হয়েছে দেখতে। মা নামক মানুষটাকে ছবি অবধি দেখার সৌভাগ্য কোনোদিন হয়ে ওঠেনি। ঝাপসা ভাবেও মায়ের মুখশ্রী কেমন ছিল সেটাও স্মৃতির পাতায় ধরা দেয় না। তূর্ণা সকল কাজ গুছিয়ে বাইরে বাগানে বের হয়ে এলো। গুটি গুটি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ ভেঙে। বাগানে পা রাখা মাত্রই দমকা হাওয়ায় সারা শরীর শিরশিরে অনুভূতি ধরিয়ে দিয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তে চারিদিক থেকে ভেসে আসা মাটির ভেজা গন্ধটা যেন মাতাল করে তোলে প্রকৃতিকে আরও। তূর্ণা চোখ বন্ধ করে বড় করে শ্বাস টেনে নিল। বেশ ভালো লাগছে। বাতাসের তালে তালে অবাধ্যভাবে তার শাড়ির আঁচল সহ পিঠ ছাড়িয়ে এলোমেলোভাবে পড়ে থাকা কেশরাশি উড়ে চলেছে। তূর্ণা বাগান থেকে টকটকে একখানা লাল গোলাপ ছিঁড়ে কানের পাশে গুঁজে নিল। এক মনেই হাত মেলে আকাশ পানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হুট করেই অতি চেনা একখানা গন্ধ নাসারন্ধ্রে এসে বাড়ি খেল। সময়ের সঙ্গে গন্ধটা তার অতি নিকট থেকে আসছে। তূর্ণার চোখ মেলে তাকানোর আগেই শান্ত কণ্ঠস্বর ভেসে এলো কর্ণকুহরে। একে বৃষ্টি বিলাস করছে বুঝি? তূর্ণা ফট করে চোখ মেলে পিছে ফিরতেই রদ্রিকের প্রস্তর বুকের সঙ্গে বাড়ি খেলো। হঠাৎ এমনটা হওয়ায় পড়ে যেতে নিলে রদ্রিক দক্ষ হাতে তূর্ণার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তূর্ণাকে ঠিক মতো দাঁড় করালো। রদ্রিক এই সময় দেখে তূর্ণার অধর ভাঁজে হাসির রেখা ফুটে উঠল আপনা আপনি। কখন এসেছেন বর? এসেছি কিছুক্ষণ হয়। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর ধান্দা। জ্বর বাঁধিয়ে বরের সেবা পাওয়ার জন্য এমন ধান্দা করাই যায়। চালাক হচ্ছে দেখে, যদি সেবা না করি তখন? আমার বরকে চেনেন আপনি? বড্ড ভালোবাসে আমায়, না বললেও সেবা করবে বুঝলেন। তাই নাকি? এত বিশ্বাস বরের ওপর? বাহ, আপনার বর কি জানে আপনি আমার সঙ্গে এইভাবে গায়ে গা মিলিয়ে বৃষ্টিতে ভিজছেন? তূর্ণা আর একটু নড়ে চড়ে রদ্রিকের পানে পূর্ণ দৃষ্টি স্থাপন করে হেসে পড়ল। মানিয়ে নিব বরকে তখন। বর আমার বড্ড ভালো মানুষ বলে কথা। আপনার বউ জানে আমাকে যে এভাবে ধরেছেন। না, বউটা আমার বড্ড অবুঝ, তাই অবুঝ বলেই আপনার ফায়দা নিচ্ছে। আপনি আপনার বরকে বলবেন না, আর আমি আমার বরকে বলবো না এই কথা। তূর্ণা এবার হেসে ফেলল। রদ্রিক চেয়ে রইল সেদিকে। তূর্ণা আকাশ পানে চেয়ে বলে ওঠে, চলুন একসঙ্গে ভেজি। জ্বর আসবে। আপনি আছেন তো? রদ্রিক তূর্ণার মুখের উপর লেপ্টে থাকা হালকা ভিজে যাওয়া কেশরাশিগুলো সরিয়ে কানের পিছনে গুজিয়ে দিল। আকাশ গর্জে উঠল শব্দ করে। গুড়ি গুড়ি বৃষ্টি এখন রূপ নিয়েছে বিশাল দানায়। আকাশ ভেঙে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। বাগানের মধ্যে থাকা দুটো নরনারী ভিজিয়ে দিচ্ছে পুরো দমে, স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছে তাদের। তূর্ণা হাত মেলে বাচ্চাদের মতো লাফিয়ে উঠছে। আনন্দ তার চোখ মুখে স্পষ্ট দেখা দিচ্ছে। রদ্রিক মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে রয়েছে। বৃষ্টিকে আজকে আর
বৃষ্টিকে আজকে আর বিরক্ত লাগলো না, বরং বৃষ্টিকে ভালো লাগলো। কারণ এই বৃষ্টির জন্য সামনে থাকা রমণীর এত উচ্ছ্বাস। বৃষ্টির শব্দে মুখরিত হয়ে পড়েছে জায়গাটা। তূর্ণা হঠাৎ রদ্রিকের মুখপানে চেয়ে চিৎকার করে বলে ওঠে, শুনছেন আমার রোদের পাপা, ভালোবাসি আপনাকে, ভালোবাসি আপনার গম্ভীর মুখখানা, ভালোবাসি আপনার সঙ্গে মিশে থাকা প্রতিটি জিনিসকে, অতঃপর ভালোবাসি, শুধুই ভালোবাসি, ভালোবাসি আপনাকে। রদ্রিক এগিয়ে এলো। অতঃপর বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাওয়া রমণীকে নিজের সঙ্গে গাঢ়ভাবে মিশিয়ে নিল। অধরকোণে হাসির রেখা ফুটে উঠেছে, তার গালে টোলটা স্পষ্ট হলো। টুপটাপ করে বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে যাচ্ছে এই দুই নরনারীকে, যারা কিনা নিজেদের মধ্যেই বিভোর। তূর্ণা লজ্জায় লাল হয়ে আসা স্নিগ্ধ মুখশ্রীখানা পানে চেয়ে হালকা শব্দ করে হেসে ফেল রদ্রিক। আচমকাই কোলে তুলে নিল। তূর্ণা আশা করেনি এমন কিছু, তাই অবাক নয়নে চেয়ে রইল রদ্রিকের হাস্যোজ্জ্বল মুখশ্রী পানে। লোকটা মাঝে মধ্যে হুটহাট কি করে বসেন নিজেও জানেন না। তূর্ণা স্নিগ্ধ মুখখানে চেয়ে রদ্রিক বলে ওঠে, আমার অবেলের প্রণয় ভেলা। তূর্ণা লজ্জায় মাথা নুইয়ে ফেলল। মানুষ সরাসরি ভালোবাসি শব্দটা উচ্চারণ করেনি, অথচ মানুষটার প্রতিটি কাজকর্মে বুঝিয়ে দেয় মানুষটা তাকে কতখানি ভালোবাসে। রদ্রিক তূর্ণাকে কোলে করেই ভিতরে চলে গেল। তূর্ণা আর কিছু বলল না, তার প্রচণ্ড লজ্জা লাগছে এখন। দিনের আলো ফুরিয়ে রজনীর আগমন ঘটেছে বহু আগেই। বৃষ্টি হওয়ার দরুন আবহাওয়া শীতল, বাহিরে বয়ে চলেছে মৃদু ঠান্ডা হাওয়া। রদ্রিকের পেটের ওপর বসে আছে রোদেলা। কী করছে সে নিজেও জানে না। হুট করেই রোদেলা রদ্রিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আত্মা বাবা, বেবি এরা মোর পেটে কিভাবে এলো? এমনি এমনি এসেছে। এমনি এমনি কিভাবে এটেতে? হেঁটে এত হাঁটতে পারবে না, ও তো অনেক টেনে, তাই না? চাচু ম্যাজিক করেছে তোমার চাচিকে, তাই এসেছে। কি ম্যাজিক বাবা? তোমাকে কে ম্যাজিক করতে? আছে একটা ম্যাজিক, তোমাকে আমি ম্যাজিক করে এনেছি। তাহলে মাকে ম্যাজিক করে দাও, আমি তো ব্যক্তিত্ব লোপ। বিগ সিস্টার হতে চাই রোদেলা? হ্যাঁ, এতগুলো চাই। সবার সাথে অনেক খেলনো, অনেক অনেক আদর করবো, খাইয়ে দেবো, ঘুম পালাবো। একাই সব করে ফেলবে বলছে? হ্যাঁ, করবো তো, আমি তো ব্যক্তিত্ব, তাই না? আদেশ মঞ্জুর করা হলো আমার রাজকন্যার। সত্যি? সত্যি। রদ্রিকের কথা শুনে রোদেলা খুশিতে গদগদ হয়ে রদ্রিককে আদর করে দিতে থাকলো। চুমু দেওয়া শেষে বেড থেকে নামার জন্য পা বাড়াচ্ছিল। সেটা দেখে রদ্রিক জিজ্ঞেস করে, কোথায় যায় আমার রাজকন্যা? মাকে বলে আসি তুমি ম্যাজিক করলে বেবি আনবে, তাই? রদ্রিক মেয়েকে কাছে টেনে নিয়ে বলে, না, এখন মাকে বলা যাবে না, মাকে সারপ্রাইজ দেব, কেমন? সারপ্রাইজ? সারপ্রাইজ। পাপা আর রোদের মাঝে সিক্রেট, এটা মনে থাকবে তো? রোদেলা হাসি মুখে হ্যাঁ বলে দিল। সে বলবে না কিছু। এর মাঝেই তূর্ণা কাজ ছেড়ে রুমে এলো। বাপ মেয়েকে গল্প করতে দেখে সেও তাদের সঙ্গে গিয়ে যোগ দিল। মাথা থেকে কালকের দিনের কথা বেরিয়েই গেছে তার। নব অরুণোদয়, চারিদিকে সূর্যরশ্মি দ্বারা ধরণীকে আলোকিত করে তুলছে। পক্ষীরাজরা আপন নীড় ছেড়ে উড়াল দিয়েছে দূর আকাশে। আবহাওয়া হয়তো বুঝে গেছে আজ কারো বিশেষ দিন, তাই তো সকাল সকাল ঝলমলে আলো ছড়িয়ে দিয়েছে। তূর্ণার মনটা সকাল থেকেই ফুরফুরে। সকাল সকাল উঠে হালকা সাজে নিজেকে রাঙিয়ে দিয়েছে। দেহাবশে সে লাল রঙে একখানা শাড়ি জড়িয়েছে। সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় দেখতে লাগছে মুখখানা। কালো দিঘি নেত্রজোড়ায় কাজলের উপস্থিতি বিদ্যমান। রোদেলা আর রদ্রিক গভীর নিদ্রামগ্ন। রদ্রিক ফজরের নামাজ পড়ার পর আবারও ঘুমিয়ে পড়েছে। রোদেলার হাত পা সব রদ্রিকের গায়ের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রদ্রিক নিপুণ হাতে মেয়েকে আগলে রেখেছে ঘুমের মধ্যেই। তূর্ণা সেদিকে এক নজর তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। তার রদ্রিকের অনেক কিছু বলার রয়েছে। এই দিনটার জন্যই অপেক্ষা ছিল সে। এত দিনের প্রতীক্ষার অবসান ঘটবে। বাড়ির কেউই তেমন এখনো ওঠেনি। তূর্ণা সবার জন্য ফিরনি সহ আরও কয়েকটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে লাগলো। খুশির দিনের সূচনা মিষ্টি দিয়ে করাবে। মোটামুটি তার রান্নার হাত এখন ভালো। মাঝে মধ্যে সময় পেলেই সবার জন্য মন খুলে রান্না করে।
এর বাড়ির কেউই রান্না করা কিংবা না করা নিয়ে কিছু বলে না। মধ্যাহ্নকালে তেজে সারা ধরনী জ্বলজ্বল করছে। রদ্রিক সবেমাত্র বাহির থেকে বাড়িতে পা রাখতেই তুর্নাকে রান্নাঘরে ছুটোছুটি করতে দেখতে পায়। রদ্রিক ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তুর্না কেকটা হুইপ ক্রিম দ্বারা সাজানোর চেষ্টা করছে। গরমের তাপে ঘেমে একাকার মেয়েটা। কোমরের পাশে গুঁজে থাকা আঁচলের ফাঁক দিয়ে মেদহীন ফর্সা উদরখানি দৃশ্যমান হয়েছে। রদ্রিক নৈশব্দে তুর্নার পিছনে গিয়ে দাঁড়ালো। তুর্না ঠিক রদ্রিকের বুক বরাবর, যাকে বলে পারফেক্ট হাইট। প্রতিটি মেয়েরই এই হাইটের হওয়া উচিত বলে রদ্রিক মনে করে, যাতে বউ একদম স্বামীর বুক বরাবর মাথা ঠেকাতে পারে। সে সামনে দাঁড়ালে তুর্না যাতে তার দিকে মাথা উঁচু করে তাকাতে পারে, আর সে দৃষ্টি নত করে তুর্নার বুলিগুলো শুনবে। তুর্না মাঝে মাঝে রদ্রিকের শার্টের কলার ঠিক করে দেয়। তখন রদ্রিক এক হাতে বউকে উঁচু করে দেয়। কিসের জন্য এই কেক, মিসেস শেখদার? হঠাৎ রদ্রিকের কথা কর্ণকুহরে প্রবেশ মাত্রই তুর্না যেন ভয়ে ছিটকে দূরে সরে গেল। বুকটা তার ধুকপুক ধুকপুক করছে। রদ্রিক এই সময় বাড়িতে কি করে? লোকটা তো বলেছিল তার ফিরতে বিকেল হবে। তুর্না তো কেকটা রদ্রিকের জন্যই তৈরি করছে। প্রথমবারের মতো কেক বানিয়েছে সে। তুর্নাকে কথা বলতে না দেখে রদ্রিক আবারও জিজ্ঞেস করে, কি হলো মিসেস শেখদার? এনিথিং ইজ রং? আপনি এখন বাড়িতে কেন? এভাবে কেউ পেছনে এসে দাঁড়ায়, কত ভয় পেয়েছে জানেন? কেন, বাড়িতে দেখে খুশি হওনি? এমনিতে তো দেখলেই মা মেয়ে নেচে করে কাছে আসা, আজকে আবার কি হলো? তুর্না নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। সে এমন করে লোকটাকে সারপ্রাইজ দেবে কিভাবে? তুর্না নিজেকে যথাযথ স্বাভাবিক রেখে বলে, ওপরে যান, আমি তো ঘেমে গেছি, গা ঘেঁষলে ঘাম লেগে যাবে তো। তুর্নার বাক্য ফুরাতেই রদ্রিক দক্ষ হাতে তুর্নার কোমর আঁকড়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুর্না হকচকিয়ে গেল হঠাৎ এমনটা করায়। কি করছেন? কেউ এসে পড়বে তো, ছাড়ুন। উপরে গিয়ে বসুন, আমি আসছি, পুতুল ঘুমাচ্ছে। আসলে আসুক, তাতে আমার কি? আপনার কিছু না হলেও আমার হবে। উপরে যান, এভাবে না দাঁড়িয়ে। তুর্নার কথা উপেক্ষা করে রদ্রিক হাত বাড়িয়ে তুর্নার ঘামে লেপে থাকা কেশরাশিগুলো যত্ন সহকারে কানের পিছনে গুঁজে দিল। ভালো করে পর্যবেক্ষণ করতেই তুর্নার কালো দেখি নেত্রকোনায় কাজল লেপটে গেছে হালকা। রদ্রিক সেটা দেখে বলে, কিছু করতে হবে না, আমি কেক আনিয়ে দেব। গরম অনেক ঘরে, চল। না, আমি বানাই না, আপনি উপরে যান। রদ্রিক আর কিছু বলল না। পকেট থেকে রুমালখানি বের করে তুর্নার শ্বেতযুক্ত মুখশ্রীখানা মুছে দিল। তুর্নার না চাইতেও ইচ্ছে করলো মানুষটার সঙ্গে মিশে থাকতে। এত যত্ন করলে কার না ইচ্ছে করবে মানুষটার সঙ্গে সর্বদা থাকতে? মনটাও খারাপ হলো। মানুষটা কি তাদের বিবাহবার্ষিকীর কথা ভুলে গেছে? রদ্রিকের মুখ দেখে বোঝার উপায় নেই সে আসলে ভুলে গেছে নাকি মনে রেখেছে। দিন গড়িয়ে রাত্রি নেমেছে রোজকার নিয়মে। শীতল দমক হাওয়ায় মুখরিত পরিবেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত্রি বেড়েছে। তুর্না নিজ কক্ষে আপন মনের প্রতীক্ষার প্রহর গুনছে এক মনে। গায়ে জড়ানো তার নীল শাড়ি। প্রেমিক পুরুষরা সর্বদা তার প্রেয়সীকে নীল রঙে দেখতে ভালোবাসে। নিজেকে রাঙিয়েছে সে এক অদ্ভুত সৌন্দর্যে। পাশেই তার সঙ্গী রোদেলাও বসে তার পাপার অপেক্ষায়। তুর্না সুন্দর করে তার চুলগুলো বেঁধে দিয়েছে। মা মেয়ে মিলিয়ে নীল রং পড়েছে। ভালোবাসার আর এক নাম নীল রং। সারা কক্ষে ছোট ছোট মোমবাতি জ্বলছে। সুন্দর করে সাজানো কক্ষটা। তুর্না সবাইকে ডাকতে চেয়েছিল, কিন্তু ইরা আর রিনি চেয়েছে তারা একান্তে সময় পার করুক। তাই না চাইতেও তাদের জোড়াজুড়িতে এখানে সে। তুর্নার বানানো কেকটাও এখানে যতটুকু পেরেছে সে সাজিয়েছে। প্রথম হিসেবে খারাপ হয়নি। বাড়ির সবাই বলেছিল অনুষ্ঠান করতে, তবে তুর্না কেন জানি চায়নি। মানুষ আসলেই বিষাদে ভরা বাক্য চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই সে চায়নি অনুষ্ঠান হোক। তবে বাড়ির সবাই একবার বলে কেন জানি এই ব্যাপারে চুপ হয়ে গেছে। কেন হয়েছে জানা নেই তুর্নাও তার আর আগ্রহ দেখায়নি এই বিষয়ে। রোদেলা তুর্নার দিকে তাকিয়ে নাক উঁচু করে বলে, পাপা আদে না কেন? হয়তো কাজ আটকে পড়েছে, তাই দেরি হচ্ছে, এসে পড়বে। তুমি মন খারাপ করিও না মা, পাপা এলে বকে দেব। এত দেরি কেউ করে? পাকনা বুড়ির মতো করে বলে ওঠে রোদেলা। সেটা দেখে তুর্না মৃদু হেসে উঠল। রোদেলাকে কাছে টেনে নিয়ে বলে, পাপাকে বকা দেবে বুঝি? রোদেলা শাসনও করতে পারে, বাহ। তোদেলা সব পারে, কারণ আমি তো পাপা রাজকন্যা। তুর্না এবার শব্দ করে হেসে ওঠে। রোদেলা এখনো নিজের নামটা তোদেলা বলে।
তার নামের আগের রটা সে উচ্চারণ করতেই পারে না। তূর্ণা রোদেলাকে আদর করতে করতে বলে, খালি পাপারেই রাজকন্যা হলে হবে? মায়ের কি হয় রোদেলা? পাপা রাজকন্যা আর মায়ের পুতুল। হাসি হাসি মুখ করে বলে ওঠে। সেটা দেখে তূর্ণা কতগুলো আদর করে দিল। রোদেলা আর তূর্ণা নিজ জগতে গল্পে হারিয়ে গেল। ভুলেই গেল তারা যে রদ্রিকের জন্য অপেক্ষা করছিল। বেশ অনেকখানি সময় পর দরজা খোলার শব্দ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রোদেলা আর তূর্ণা দাঁড়িয়ে পড়ল। দরজার দিকে তাকাতেই দেখতে পেল রদ্রিক প্রবেশ করছে। সেটা দেখে রোদেলা দৌড়ে রদ্রিকের কাছে গিয়ে আনন্দোচ্ছ্বাসে বলে ওঠে, পাপা মা হ্যাপি অ্যানিভার্সারি। রদ্রিক মেয়ের কথা শুনে মেয়েকে কোলে উঠিয়ে নেয়। তূর্ণা লজ্জায় আড়ষ্ট হয়ে আসা মুখখানা নুইয়ে ফেলেছে। রদ্রিক তার দিকে এসে দাঁড়াতেই তূর্ণার কর্ণকুহরে বাজতে লাগলো। হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার শিকদার। আমার জীবনে আপনার দিনগুলো যেন আরও ভালো কাটুক। রদ্রিকের কথা শুনে তূর্ণা চোখ তুলে তাকাতেই তাদের চোখাচোখি হলো। এতক্ষণে কালো মেঘে থাকা স্তূপগুলো অন্তঃকরণ থেকে দূরে সরে গেল। পাপা পাপা তে তো কাঁদো, মা তে তো বানিয়ে দিত। রদ্রিক তূর্ণাকে এক হাতে নিজের কাছে এনে কেকের দিকে একবার তাকালো। সে জানতো তূর্ণার এত সকাল সকাল ওঠা, তারপর এত কিছু করার কারণও। তবে সে নিশ্চুপ ছিল। তূর্ণাকে তূর্ণার মতো কাজ করতে দিয়েছে। কেক কাটার পর তূর্ণার আর রোদেলাকে খাইয়ে দিয়ে তূর্ণার উদ্দেশ্যে বলে ওঠে। চল। বাক্য ফুরানোর পরপরই রোদেলাকে কোলে নিয়েই তূর্ণার হাতটা নিজের হাতের মাঝে আবদ্ধ রেখে বাইরে চলে এলো। তূর্ণা প্রশ্ন করার সুযোগও পেল না। চুপচাপ রোদ্রিকের কদমের সঙ্গে কদম মিলিয়ে চলছে। কিছুক্ষণ পর ছাদের দরজার কাছে আসতেই দেখতে পায় সারা ছাদ অন্ধকারে আচ্ছন্ন। সচরাচর ছাদের আলো জ্বালানো থাকে, কিন্তু আজ নেই। তাই অবাক হলো তূর্ণা। ছাদের আলো কি রহিম কাকা জ্বালায়নি? এত অন্ধকার কেন? অন্ধকার কেন? তূর্ণার দেখা দেখি রোদেলাও প্রশ্ন করলো। রদ্রিক কিছু বলল না, পা বাড়িয়ে তাদের নিয়ে গেল। ছাদে পা রাখতেই সঙ্গে সঙ্গে সারা ছাদ আলোকিত হয়ে উঠল। চারিদিকে জলমলে শয্যায় সজ্জিত গোটা ছাদ। তূর্ণা অবাক নয়নে দেখলো সবটা। সে সত্যিই এমন কিছু আশা করেনি। হুট করেই চোখের সামনে এত কিছু দেখে সে বিস্মিত। একে একে বাড়ির সবাই বেরিয়ে এলো। সবাই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে। তূর্ণার জানা নেই এইসব কখন করেছে সবাই। সমগ্র ছাদ জুড়ে অসংখ্য ফেরি লাইট ঝুলছে। সাদা আর সোনালি আলোর মিশেলে চারপাশ যেন নক্ষত্র লোকের কোনো খণ্ডচিত্র। এক পাশে সাদা গোলাপ ও রজনীগন্ধার শাড়ি, মাঝখানে কাঁচের লণ্ঠন, আর ঠিক কেন্দ্রস্থলে সাজানো রয়েছে একটা ছোট্ট টেবিল। তূর্ণা নির্বাক। তার বড় বড় চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। তূর্ণার নেত্রদ্বয় ছলছল করে উঠল। এর আগে এমন সারপ্রাইজ সে পায়নি, তাই এসব কিছু তার নিকট অবিশ্বাস্য ঠেকছে। রিনি আনন্দের সঙ্গে এগিয়ে এসে বলে, হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ভাবি অ্যান্ড ভাইয়া। রোজ চলে আসো পিপির কাছে। বলতেই রোদেলা রিনির কোলে চলে গেল। সারা ছাদ সুন্দর করে সাজানো, ফুলের গন্ধে সারা জায়গাটা ম করছে। আরে ভাই আসো, কেক কাটো। কতক্ষণ আর মশার কামড় খাবো বলো? কেক কাটার পর একান্তই তোমরা কামড় খাইও। রিনির কথা শুনে সবাই হেসে ফেলল। তূর্ণার এখনো বিশ্বাস হচ্ছে না এত কিছু আয়োজন করেছে তার জন্য। সে নিজেই সারাদিন এটা ওটা করেছে, তাই এসবের চিন্তা তার মাথায় আসেনি। সে আরও ভেবেছিল রদ্রিকের হয়তো মনে নেই তাদের বিবাহবার্ষিকীর কথা, তাই মনটাও খারাপ ছিল অনেকটা। কিন্তু এখন তার ধারণা সম্পূর্ণ ভুল। এই মানুষটা বরাবরই তাকে মুগ্ধ করে। মুগ্ধ হওয়ার জন্য বিশাল কিছু লাগে না, ছোট ছোট যত্নের মাধ্যমে মুগ্ধতা ছড়ায় এই মানুষটা। ছলছল চোখে সবার দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলে ওঠে, এসব। রদ্রিক ভ্রু তুলল। পছন্দ হয়নি? তূর্ণা মাথা নাড়ল, কিন্তু পর মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। কেউ কোনোদিনও আমার জন্য। বাকিটুকু আর বলতে পারল না। রদ্রিকের বুকের ভেতর যেন কেউ অদৃশ্যভাবে টান মেরে ধরল। ধীরে এগিয়ে এসে বলল, তাহলে আজ থেকে অভ্যাস করে নাও। কি? তোমাকে অবাক করে দেওয়ার অভ্যাস। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। তূর্ণার সত্যি জানা নেই সে কি এমন পূর্ণ কাজ করেছিল। আল্লাহ তাকে এমন একটা জীবনসঙ্গী দিয়েছে। জবা শিকদার সবার দিকে তাকিয়ে বলে, সবাই ঘরে চলো, ওরা একা সময় কাটাক। রোদ দিদু ভাই এসো তো দেখি দাদুর কাছে। রোদেলাও বায়না করলো না আর চুপচাপ দাদির কাছে চলে গেল। অনেকটা সময় জেগে থাকার কারণে ঘুমও পাচ্ছে তার। রোদেলা রদ্রিকের দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, পাপা
মাকে একদম বকবে না কিন্তু। পা পলা কালকে কোলে দিবে মা, তাই মাকে বকবে না। রোদেলা এমন শাসন মাখানো কথা শুনে আর এক দফা সবাই হেসে ফেলল। এরপর একে একে সবাই বেরিয়ে এলো, রিনি, শ্রাবণ, বাড়ির সবাই। একসময় সবাই বিদায় নিল। ছাদে রয়ে গেল কেবল দুজন মানুষ, নক্ষত্র খচিত আকাশের নিচে। শীতল বাতাস বইছে চারিদিকে। তূর্ণা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দূরের শহরের আলোগুলো দেখছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার আঙুলগুলো নিজের হাতের মুঠোর ভেতর আবদ্ধ করেছে। তূর্ণা চমকে তাকালো। আমার জীবনে তোমাকে আবারও স্বাগত মিসেস শিকদার। তূর্ণা ভেজা চোখে রদ্রিকের দিকে তাকালো। রদ্রিক আবারও শান্ত স্বরে বলে, জানো, একসময় আমি ভাবতাম আমার জীবন অনুভূতি বলে কিচ্ছু নেই, তারপর তুমি এলে। তূর্ণার বুকের ভেতরটা কেঁপে উঠল। রদ্রিক ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। তুমি জানো তো না, পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে। আকাশ আছে, সমুদ্র আছে, বৃষ্টি আছে। রদ্রিক কিছুক্ষণের জন্য থামলো, অতঃপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে তোমার হাসি। তূর্ণার চোখ মুহূর্তেই ভিজে উঠল। আমাকে কি আজকে কাঁদানোর ধান্দা করেছেন আপনি? এমনিও কান্না নাকের পানি ঝরাও, আজকে না হয় আরো একটু ঝরালে সমস্যা কি? আপনি না থাকলে আমার কি হতো? আমি থাকবো বলেই তো আছে। রদ্রিক তার কপালে আলতো চুম্বন রেখে ফিসফিস করে বলল, তুমি ছিলে ভাঙা, আমিও ছিলাম, অথচ অদ্ভুতভাবে আমরা একে অপরের আশ্রয় হয়ে গেলাম। মানুষ বলে আমি তোমাকে আগলে রেখেছি, সত্যিটা হলে তুমি আমাকে আগলে নিয়েছো নতুন করে। তূর্ণার চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। এখনো কাঁদছো কেন? ভালো লাগছে। রদ্রিক হেসে উঠল। কান্না করে ভালো লাগে প্রকাশ করতে হয় নাকি? আমার হয়। অদ্ভুত মেয়ে। আপনার স্ত্রী তো তাই। হুম। রদ্রিক তার নাক আলতো টেনে দিল। আমার স্ত্রী? তূর্ণার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, আমি কোনো জিনিসই নই যে আপনার। কে বলেছে জিনিস? তাহলে? রদ্রিক একটু ঝুঁকে এলো, চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, তুমি আমার ঘর। পৃথিবীর সব মানুষ ক্লান্ত হলে কোথাও না কোথাও ফিরে যেতে চায়, আমার সেই ফেরার জায়গাটা তুমি। তূর্ণা স্তব্ধ হয়ে রইল, হয়তো আশেপাশের বাতাসও স্তব্ধ। এই নক্ষত্র ভরা আকাশের নিচে দুইটি মানব নীরবে দাঁড়িয়ে রয়েছে, যারা ভালোবাসাকে উচ্চারণের চেয়ে অনুভব করতে শিখেছে অনেক বেশি। তাদের মাঝখানে ছিল না কোনো জাঁকজমক, ছিল না কোনো অতিরঞ্জন, ছিল শুধু এক গভীর নির্মল অবনিশ্বর প্রশান্তি, যা কেবল সত্যিকারের ভালোবাসাই উপহার দিতে পারে। অনেকখানি সময় পার হয়েছে, নিস্তব্ধতায় নেমেছে সারা ছাদ জুড়ে। হঠাৎ এই নিস্তব্ধতা ভেদ করে তূর্ণা বলে ওঠে, শুনুন। ধীর কণ্ঠে বলে উঠল তূর্ণা। রদ্রিক হালকা স্বরে বলে, বলুন মিসেস শিকদার। পাশের বাড়ির ছানাপোনাগুলোকে এবার ঘরে তুলবো রোদের পাপা। ছানাপোনার পোষার জন্য তৈরি হন। বলেই দৌড়ে সেখান থেকে নেমে এলো। আর এইদিকে তার কথা এইদিকে তার কথার মানে বুঝতে রোদ্রিকের খানিকটা সময় লাগলো। পর মুহূর্তেই কথার মানে বুঝতেই একইভাবে সে ছুটলো তার অর্ধাঙ্গিনীর পিছু। চেয়েছিল সে মেয়েটাকে অবাক করবে, অথচ মেয়েটা তাকে অবাক করে চলে গেল। কোথায় যাচ্ছেন এই রাত বিরাতে? জাহান্নামে, ছাড়ুন বলছি। তুর্য রূপার হাত ধরে রুমের ভেতর এনে দরজা লাগিয়ে দিল। রূপা নিজের হাত ছাড়িয়ে নিল। এই লোকের সঙ্গে সে থাকবে না। তার কান্না পাচ্ছে ভীষণ। কেন পাচ্ছে জানা নেই, খালি জানে সে থাকবে না এই লোকের সঙ্গে আর। আমি এখানে থাকবো না। তাহলে কোথায় থাকবেন? লাগলে জাহান্নামে থাকবো, তবু আপনার সঙ্গে না। ওকে, আমার বেবি ডেলিভারি হওয়ার পর জাহান্নামে যাইয়েন, বাধা দিব না। এখন কিছু খেয়ে নাও। তুর্যের এমন কথা শুনে রূপা এবার শব্দ করে কেঁদে ফেলল। সে 4 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ, সে এখন তুর্যের সন্তানের মা হতে চলেছে। তবুও এই মানুষটাকে বোঝা হয়ে উঠল না। রূপাকে কাঁদতে দেখে তুর্য রূপাকে টেনে নিজের নিকট নিয়ে এলো। বুকের সঙ্গে জড়িয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমায় বলুন, খারাপ লাগছে? রূপা ফোঁপাতে ফোঁপাতে বলে, মেয়েগুলোর সঙ্গে কেন কথা বলেছেন? ওরা আপনার সঙ্গে কেন কথা বলে রোজ? ওরা আমার স্টুডেন্ট রূপা, আমি ওদের সাথে কথা বললে আপনার কি? আপনি তো আমার সংসার করবেন না তাহলে? তুর্য শান্ত স্বরে বলে। সেটা শুনে রূপার রাগ যেন আরো বেড়ে গেল। তুর্যের বুকে ধাক্কা মেরে সরিয়ে গর্জে উঠে বলে, আমি সংসার না করলে আপনার বাচ্চা কি এমনি এমনি আমার পেটে নিয়ে আছি? না করলেও ওদের সঙ্গে এত কথা কি? ক্লাসে কথা বলতে পারে না? তুর্য হালকা হাসলো। রূপাকে আবারও কাছে টেনে নিয়ে বলে, জেলাস হচ্ছেন?
রূপা তুর্যের দিকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দাঁত খেঁচিয়ে বলে, না, হচ্ছি না। ওকে, আমিও কথা বলবো, যেহেতু আপনার কোনো সমস্যা নেই। রূপা এবার শব্দ করে কেঁদে ফেলল। এই লোকটা সত্যিই কি তাকে বুঝতে চায় না, নাকি তাকে কষ্ট দেওয়ার জন্য সর্বদা এমন করে? রূপা রাগে দুঃখে কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি আর আপনার সঙ্গে থাকবো না। আপনি মানুষটা ভীষণ বাজে। আই নো আমি যে বাজে, নতুন কিছু বলুন। রূপা নিজেকে ছাড়িয়ে হনহনিয়ে রুমে চলে যায়। তুর্য সেদিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। কালকে তার বাবা মা আসবে। বাসায় সে আর রূপা ছাড়া কেউ নেই। সে নিজেও সারাদিন রূপার সঙ্গে চাইলেও থাকতে পারে না। এই সময়টাতে তার খেয়াল রাখার জন্যই তারা আসছে। এই সময় যত পারে হাসি খুশি থাকা দরকার, যেটা রূপা একা থাকতে কোনো দিন সম্ভব নয়। রজনীর নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে সারা কক্ষেও নিস্তব্ধতা নেমে এসেছে। বহুদিন পর আজ তূর্ণার হৃদয় অদ্ভুত এক আলোড়নে কাঁপছে। এমন নয় যে সে কখনো সুখী হয়নি, বরং রদ্রিক নামক মানুষটার আগমনে তারপর ভাঙাচোরা জীবন ধীরে ধীরে পূর্ণতা লাভ করেছে। যে মস্তিষ্ক একসময় অন্ধকার গহ্বরে বন্দী ছিল, যে আত্মা অসংখ্য বিভীষিকার কাছে পরাজিত হয়েছিল, সেই আত্মাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শিখিয়েছে একজন মানুষ। রদ্রিক তার একমাত্র আশ্রয়, তার একমাত্র নিরাপত্তা, তার সমস্ত বিশৃঙ্খলার মাঝে একমাত্র প্রশান্তির নাম। ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁপা হাতে ছোট্ট একটি খাম স্পর্শ করছে তূর্ণা। তার ঠোঁটের কোণে অনবরত হাসি ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। কয়েকদিন পূর্বে হাসপাতালে সাদা দেয়ালে ঘেরা কক্ষে বসে যখন চিকিৎসক মৃদু হেসে কথাগুলো বলল, তার কর্ণকুহরে বেজে উঠেছে, আপনি মা হতে চলেছেন। তখন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। সে মা হতে চলেছে। তার শরীরের ভিতরে আরেকটি প্রাণ বেড়ে উঠছে, তাদের ভালোবাসার একটি জীবন্ত প্রতিচ্ছবি। রদ্রিক বরাবরই তার স্বাস্থ্যের জন্য বেবি নিতে দেয়নি। তূর্ণা তার বরের কথা রেখেছে, বাড়াবাড়ি করেনি। সঠিক সময়েই সে এত বড় পদক্ষেপ নিয়েছে রদ্রিককে না জানিয়ে। আজ সত্যিই সে রদ্রিককে সেই সংবাদ দিতে চলেছে। তূর্ণা জানে রদ্রিক এখানে আসবে, আর হলেও তাই। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রদ্রিক। দরজা খুলে কেউ দ্বিগুণ বেগে তার দিকে ছুটে এলো। তূর্ণা চুপটি করে বসে রয়েছে। তূর্ণা সত্যি কি? তূর্ণা ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো। কোনো বাক্য উচ্চারণ করলো না, অতঃপর এগিয়ে দিল তার সামনে ছোট্ট একটি উপহারের বাক্স বাড়িয়ে দিল। খুলে দেখুন। রদ্রিক মৃদু বিস্ময়ে বাক্সটি গ্রহণ করলো, তারপর ধীরে ধীরে ঢাকনা সরালো। পর মুহূর্তেই সময় থমকে গেল। ভেতরে রাখা একটি ক্ষুদ্র সাদা রঙের বোনা মোজা, সঙ্গে সাদা ক্ষুদ্র জুতো, এগুলো শিশুদের জন্য, এবং তার নিচে ভাঁজ করে রাখা রিপোর্ট। রদ্রিকের চোখ স্থির হয়ে গেল। সে প্রথমে মোজা আর জুতো জোড়ার দিকে তাকালো, তারপর রিপোর্টের দিকে, অতঃপর তূর্ণার দিকে, আবার রিপোর্ট, আবার তূর্ণা। যেন মস্তিষ্ক বিশ্বাস করতে অস্বীকৃতি জানাচ্ছে। তার ঠোঁট কেঁপে উঠল। তূর্ণা? শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে শুনতে কষ্ট হচ্ছিল। তূর্ণা অশ্রুসিক্ত হাসি নিয়ে মাথা নাড়ল। মানে সত্যি? রদ্রিক বাকিটা বলতে পারল না। তার কণ্ঠ আটকে গেল। মনে হচ্ছে তার শব্দ ভাণ্ডার হারিয়ে গেছে কোথাও। চাইলেও কোনো বাক্য উচ্চারণ করতে পারছে না। একজন মানুষ জীবনে অনেক কিছু অর্জন করে, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, সম্পদ, কিন্তু কিছু অনুভূতি আছে যা সমস্ত অর্জনকে তুচ্ছ করে দেয়। এই মুহূর্তটি ঠিক তেমন। আমি বাবা হতে চলেছি। তূর্ণার চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, হ্যাঁ রোদের পাপা, পাশের বাড়ির ছানাপোনাগুলো আমার কাছে এখন। বাকিটা আর বলা হলো না, কারণ পর মুহূর্তেই রদ্রিক তাকে নিজের বুকে টেনে নিল, এমনভাবে যেন পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদ তার বাহুবন্ধনে বন্দী। তূর্ণা স্পষ্ট অনুভব করতে পারছে রদ্রিকের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, তার শ্বাস প্রশ্বাস অস্থির। কিছু সময় বাদে তূর্ণা অনুভব করলো মানুষটা কাঁদছে, নিঃশব্দে, আবেগের ভারে। তার কপালে, চোখে, গালে একের পর এক স্নেহমাখা চুম্বন এঁকে দিতে দিতে রদ্রিক ফিসফিস করে বলল, ধন্যবাদ। তূর্ণা হেসে কেঁদে ফেলল। আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? রদ্রিক দু হাতে তার মুখশ্রী আগলে নিল। তার দৃষ্টিতে তখন এমন এক কোমলতা যা ভাষা সীমারেখা অতিক্রম করে যায়। কারণ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয়টা দিতে চলেছ, দ্বিতীয়বারের মতো। বাবা। শব্দটা উচ্চারণ করতেই তার কণ্ঠ পুনরায় ভারী হয়ে এলো।
ধীরে ধীরে সে হাঁটু গেড়ে বসে পড়ল তূর্ণার সামনে। অতঃপর অত্যন্ত যত্নে নিজের হাত রাখলো তূর্ণার উদরের উপর, যেখানে এখন তার ক্ষুদ্র অংশ এক প্রাণ স্পন্দিত হচ্ছে। রদ্রিক মৃদু হেসে বলল, শুনছো ছোট্ট পাখি, তোমার বাবা অপেক্ষা করছে, খুব অপেক্ষা করছে। তূর্ণার চোখ আবারও ভিজে উঠল। সে আঙুল ডুবিয়ে দিল রদ্রিকের ঘন চুলের ভেতর। রদ্রিক মাথা তুলে তাকালো তার দিকে। দুজনের দৃষ্টি এক সূত্রে আবদ্ধ হয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল না কোনো শব্দ, ছিল না কোনো প্রতিশ্রুতির প্রয়োজন, কারণ কিছু অনুভূতি শব্দের গণ্ডি অতিক্রম করে। এই রজনীর নিস্তব্ধতায়, চাঁদের রূপালী আলোয় দুইটি মানব হৃদয়ে নতুন এক অধ্যায়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। একজন নারী যে মাতৃত্বের অলৌকিক অভিযাত্রায় পা রাখতে চলেছে, আর অপরজন দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার অনুভূতির সঙ্গে আবারও সাক্ষাৎ করছে। প্রভাত আজ যেন স্বর্গীয় কোনো শিল্পীর তুলির আঁচড়ে নির্মিত এক জীবন্ত ক্যানভাস। পূর্ব দিগন্ত হতে উদীয়মান দিবাকর তার কোমল সুবর্ণ কিরণ বিস্তার করে সমগ্র প্রকৃতিকে স্নিগ্ধ আলোক বস্ত্রে আবৃত করেছে। মৃদু মন্দ সমীকরণ বয়ে আনছে কদম ও শিউলির মাদকতাময় সৌরভ। আজকের সকালটা অন্য সব দিনের মতো নয়। আজ যেন আকাশও জানে কোনো এক গৃহে নতুন প্রাণের আগমনী বার্তা পৌঁছেছে। শিকদার বাড়ির প্রতিটি কোণে আজ উচ্ছ্বাসে মুখরিত। বিশাল অট্টালিকার দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাসির শব্দ, আনন্দের কলরব আর আবেগ ঘন বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া। এমন এক সংবাদ এসেছে যা মুহূর্তের মধ্যে পুরো পরিবারকে অনাবিল সুখের সাগরে ভাসিয়ে দিয়েছে। ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির প্রবীণ সদস্যরা। রুমা শিকদারের চোখ দুটো বারবার ভিজে উঠছে, ঠোঁটে অবিরাম দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে মেয়েদের সুখটা আল্লাহ এভাবেই অটুট রাখুক। তার কণ্ঠ কেঁপে উঠল আবেগে। রাশেদুল শিকদারের মতো গম্ভীর মানুষটিও আজ নিজের কঠোরতার আবরণ ধরে রাখতে পারছেন না। তার ঠোঁটের কোণে এক বিরল প্রশান্তির হাসি। আমাদের নতুন দুইজন অতিথি আসছে। কথাটুকু বলার সময় তার কণ্ঠে যে গর্ব আর পরিতৃপ্তি ছিল, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে রিনি, বাড়ির বাকিরাও এই খুশিতে উচ্ছ্বসিত। এই সমস্ত উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে বসে আছে তূর্ণা। লাজুক মুখে সবার কথাবার্তা শুনছে। মাঝে মাঝেই তার হাত অচেতনভাবে নিজের উদরের উপর গিয়ে থেমে যাচ্ছে। এখনও সেখানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি, অথচ তার সমগ্র সত্তা জুড়ে মাতৃত্বের কোমল স্পন্দন অনুভূত হচ্ছে। আর তার পাশেই বসে আছে রৌদ্রিক, অস্বাভাবিকভাবে নীরব সে। তবে তার সেই নীরবতার মাঝেও লুকিয়ে আছে সীমাহীন সুখ। মাঝে মাঝেই তার দৃষ্টি তূর্ণার উপর গিয়ে স্থির হয়ে পড়ছে, যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে আবারও বাবা হতে চলেছে। হঠাৎ করেই ছোট্ট পায়ের টুপটাপ শব্দ সকলের দৃষ্টি সিঁড়ির দিকে ঘুরে গেল। রোদেলা গোলাপি রঙের ফ্রক পরে এলোমেলো চুলে দুই হাতে নিজের প্রিয় পুতুল আঁকড়ে ধরে দৌড়ে নিচে নেমে এলো সে। মা, মা। তূর্ণা হাসি মুখে হাত বাড়িয়ে দিল। কি হয়েছে আমার পুতুলের? রোদেলা গম্ভীর মুখে চারপাশে তাকালো, অতঃপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়ার ভঙ্গিতে বলল, আমি বৃত্তিটা লব। মুহূর্তেই পুরো ঘরে হাসির বিস্ফোরণ ঘটল। রোদেলা কিন্তু বিন্দুমাত্র বিচলিত নয়, বরং গর্বে তার ছোট্ট বুক ফুলে উঠেছে। বেবি আসলে আমি ওকে গপ্প শোনাবো। তাই নাকি? আর কি করবে? রোদেলা কিছু ভেবে বলল, কেউ বেবিকে বতা দিলে আমি রাত করবো। আবারও হাসির রোল। রদ্রিক এবার হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। তুমি তাহলে বেবির বডিগার্ড হবে? রোদেলা তৎক্ষণাৎ মাথা নাড়ল। আমি সুপার বডিগার্ড হবো। ও আচ্ছা। আর রাতে বেবি কাঁদলে আমি ঘুমাবো না। তারপর বেবির হাত ধরলে ঘুমাবো। শিশু সুলভ সরল উত্তর শুনে তূর্ণার চোখ ভিজে উঠল। এতটুকু মেয়ের হৃদয়ে এতখানি ভালোবাসা লুকিয়ে থাকতে পারে? রোদেলা হঠাৎ নিজের পুতুলটা তূর্ণার কোলে রেখে দিল। এটা বেবির জন্য। কেন? কারণ আমি ভালো টিচার। গর্বিত কণ্ঠে বলা কথাটুকু শুনে রিনি হেসে কুকড়ে গেল। এত ভালো সিস্টার পৃথিবীতে আর একটাও আছে নাকি বলো? রোদেলা সঙ্গে সঙ্গে বলল, নাই। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। বাড়ির সকলেই বিশাল বাগানে এখন সবাই একত্রিত। সুবর্ণ আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। রোদেলা ঘাসের উপর দাঁড়িয়ে একবার তূর্ণার
কাছে যাচ্ছে, একবার রদ্রিকের কাছে। কখনো বলছে বেবির নাম আমি রাখবো। কখনো বলছে বেবি আমার রুমে থাকবে। কখনো আবার তূর্ণা উদরের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলছে, আমি তোমার বিগ টিকটাক বানায় তুলতে পারতো। এই দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ভরে উঠল। জীবন বড়ই বিচিত্র, কখনো তা মানুষকে শোকের অতল গহ্বরে নিক্ষেপ করে, আবার কখনো সমস্ত অন্ধকার দূরে করে এমন এক সুখের আলো উপহার দেয় যার উজ্জ্বলতায় অতীতের সমস্ত ক্ষত মলিন হয়ে যায়। রোদেলা তূর্ণার পাশ ছাড়া হচ্ছেই না আজকে। মেয়েটা যখন থেকে জানতে পেরেছে সে আপু হবে, তখন থেকে সারা বাড়ি ঘুরে ঘুরে সবাইকে আনন্দ সহকারে বলছে সে বিগ সিস্টার হবে। একটু পর পর এসে তূর্ণা উদরে হাত রাখছে, বেবির সঙ্গে এটা ওটা কথা বলছে। বাড়িতে আবারও নতুন অতিথির আগমনের বার্তা যেন আরও সজীবতা ফিরিয়ে দিয়েছে শিকদার বাড়িতে।